বড় ভাইয়ার মৃত্যুর 1 বছর পর বিধবা ভাবির সাথে মেঝো ভাইয়ার বিয়ে ঠিক হলো। ভাবির বাবা মা ও আমার বাবা মা সবাই রাজি আছে। আত্মীয় স্বজনরা বাকি যারা ছিলেন তাদের মধ্যেও কারো আপত্তি নেই, শুধু আপত্তি করলেন ভাবি একা। ঘরভর্তি মানুষের মধ্যে বসে ভাবি সবাইকে বললেন তিনি মেজো ভাইয়াকে বিয়ে করতে পারবেন না। যদি বিয়ে করতে হয় তাহলে তিনি আমাকে বিয়ে করবেন, আর না হলে ভাবি তার বাপের বাড়ি গিয়ে এইভাবেই একা একা সারা জীবন কাটিয়ে দিবেন। আমরা 3 ভাই, বড় ভাই মৃত রাজীব, মেজো ভাই মিলন আর আমি হলাম হৃদয়। মেজো ভাইয়াও আগে বিয়ে করেছিলেন। 7 মাস আগে তার পুত্র সন্তানকে জন্ম দিতে গিয়ে মেজো ভাবি এই দুনিয়ার মায়া ত্যাগ করেছিলেন। মেজো ভাবির মৃত্যুর পর তার সন্তানের পুরো দায়িত্বটা বড় ভাবি নিয়েছিলেন। ছোট্ট বাচ্চাটির সম্পূর্ণ দায়িত্ব বড় ভাবি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। দেখতে দেখতে 7 মাস পার হয়ে গেল। বড় ভাবি এখন মেজো ভাইয়ের সন্তানকে নিজেই দেখাশোনা করছিলেন। অপর দিকে নেই মেজো ভাবি, মাঝখানে 7 মাসের বাচ্চা দুর্জয়। যেহেতু দুজনেই পূর্বে বিবাহিত এবং প্রত্যেকের সঙ্গী এই পৃথিবীতে নেই, তাই বাবা মা সবাই চাচ্ছিলেন তাদের 2 জনকে এক করে দিতে। এতে একসঙ্গে 2 জনের সংসার করা হবে, আবার দুর্জয়ের মায়ের অভাবটাও পূরণ হবে। কিন্তু ভাবির সোজা কথা, তিনি আমাকে ছাড়া কাউকে বিয়ে করবেন না। ভাবিকে সবাই মিলে বোঝাতে শুরু করলেন। তাকে বলা হয় আমি এখনো পড়াশোনা করছি, কিছুদিন পরে আমার মাস্টার্সের পরীক্ষা। তাছাড়া বয়সে ভাবির চেয়ে আমি কয়েক মাসের ছোট হব। সব মিলিয়ে আমার সাথে ভাবির বিয়ে অসম্ভব প্রায়। ভাবি তখন আমার সামনে এসে জিজ্ঞেস করলেন, হৃদয়, আমাকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি আছে? যদিও নতুন করে বিয়ে করে সংসার করার বিন্দু পরিমাণ ইচ্ছা আমার নেই, যেহেতু সবাই চাচ্ছেন তাই আমি তোমাকে বিয়ে করার ইচ্ছা জানালাম। যদি তুমি রাজি থাকো তাহলে সবার সামনে বলো, আর যদি রাজি না হও তাহলে সমস্যা নেই, আমি আমার বাপের বাড়ি চলে যাব। ভাবির কথার পরে সবাই আমার দিকে তাকায়। আমি কোন পক্ষে কথা বলবো কিছুই বুঝতে পারছি না। আমতা করতে করতে হঠাৎ মুখ ফসকে বলে ফেলেছিলাম, বাবা মা রাজি হলে তোমাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। ব্যাস, আর রক্ষা হয় না। ফুফু চিৎকার দিয়ে বলে ওঠে, নির্লজ্জ পোলা, নিজের চেয়ে বয়সে বড় ভাবিরে বিয়ে করতে চাস? তোর কি বিধবা বিয়ে করানোর লাগিয়ে শহরের মধ্যে পড়াশোনা করানোর জন্য পাঠাইছি? ভাবি বললেন, ফুফু ওকে বকাঝকা কইরেন না, এটা নিয়ে আর বাড়াবাড়ি করারও দরকার নাই। আমি আর হৃদয় যেহেতু রাজি আছি, আপনারা যদি চান তাহলে বিয়ে দিয়ে দেন, আর না হলে যেভাবে আছে সবকিছু সেভাবেই থাকুক। তবে আমার খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা হলে আমি সংসারের দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি বাপের বাড়ি চলে যাব। ঘটনাটা এই পর্যন্তই রইল। মেজো ভাই তো আমারে দেখলেই এমন ভাব করে যেন আমি তার চিরশত্রু। যেই বাড়িটা ছিল ভালোবাসায় ভরপুর, সেই বাড়িটাই এমন হয়ে গেল যে প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথাই হচ্ছিল না। আমি থাকতাম খুলনার মেসে। বাড়ি থেকে এমন পরিস্থিতিতে যেদিন আমি খুলনায় চলে যাচ্ছি, সেই দিন ভাবি আমার কাছে এসে বলেছিল, এই বাড়িতে মনে হয় বেশি দিন থাকতে পারবো না, যদি চলে যাই তাহলে রাগারাগি কইরো না। আমি বললাম, কেন চলে যাবেন? ভাবি বললেন, স্বেচ্ছায় যেটা পাওয়া গেল না সেটার জন্য জোরাজুরি হবার সম্ভাবনা আছে। যদি কখনো কলঙ্কের দাগ লাগে তাহলে সবাই ভুল বুঝলো, তুমি ভুল বুঝো না। ভাবি, আমি তোমার কথার কোনো আগামাথা বুঝতে পারছি না, কি হয়েছে বলো তো একটু প্লিজ। দরকার নেই, ভাবি বলল, তুমি তো জানো তোমাদের চেয়ে আমার বাবার সম্পত্তি কোনো অংশে কম নেই, তবুও কেন এখানে আছি জানো? কারণ সংসারটা আমার। তোমার ভাই যদি বেঁচে থাকতেন তাহলে কি আমি চলে যেতাম? কিন্তু এখানে যা শুরু হয়েছে তার শেষ কিভাবে হবে আমি জানি। দুর্জয়ের জন্য খারাপ লাগে, আল্লাহ আছেন, তিনি হয়তো দেখবেন। ভাবি আর কিছু বললেন না। একবার যেটা বলবেন না বলে সিদ্ধান্ত নেন, আর সেটা তাকে দ্বিতীয়বার বলানো একদম অসম্ভব। একরাশ চিন্তা নিয়ে আমি খুলনায় গেলাম। এরপর বাড়ি ফিরলাম 8 দিন পর। দুপুরে খাবার খেয়ে মেসে নিজের বিছানায় শুয়েছিলাম। হঠাৎ ভাবির ফোন আসলো। কল রিসিভ করতেই ভাবি বলল, এক্ষুনি বাসায় আসো। কেন, কি কারণে কিছুই জানি না। বাবা মার সঙ্গে বলে কোনো লাভ নেই, কাজেই কাউকে কিছু না জানিয়ে বাড়িতে রওনা দিলাম। সন্ধ্যার বেশ পরে বাড়িতে পৌঁছালাম। মা আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইলেন, কারণ আমি গতকালকেই বলেছিলাম তাকে সামনে আমার পরীক্ষা শেষ হবার আগে বাড়িতে যাওয়া সম্ভব না। রাতে খাওয়া দাওয়া করে নিজের ঘরে গেলাম। যেহেতু ডিসেম্বর মাস, তাই গ্রামে কনকনে ঠান্ডা। ভাবি এসে আমার বিছানা ভালো করে ঠিক করে দিয়ে গেল। আমি কানে ইয়ারফোন গুঁজে মুভি দেখছিলাম। মেজো ভাই তখনও বাজার থেকে বাড়ি ফিরেনি। বাজারে আমার বাবার একটা নিজের হাতে তৈরি করা বড় মুদির দোকান আছে। আগে বড় ভাই ও মেজো ভাই বাবার সাথে দোকানে বসতেন, এখন বাবার সাথে মেজো ভাই আছেন। প্রতিদিন দোকান শেষ করে মেজো ভাইয়ের বাড়িতে ফিরতে ফিরতে 11টার পর হয়ে যায়। বাবা এশার নামাজ পড়ে আর দোকানে বসেন না, মসজিদ থেকে বের হয়ে সোজা বাসায় আসেন। বাসায় এসে রাত 10টার মধ্যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়া বাবার দীর্ঘদিনের পুরাতন অভ্যাস, আজও তার ব্যতিক্রম নয়। আমার ঘরের দরজা খোলা ছিল,
ভাবি তখন বলে গিয়েছিল দরজার যেন বন্ধ না করি। হঠাৎ দেখলাম ভাবি আমার রুমে আসলেন, খাটের এক পাশে বসে আমার দিকে এগিয়ে দিলেন একটি প্যাকেট। একবার দরজার দিকে তাকিয়ে আবারও এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আস্তে আস্তে বললেন, এগুলো হাতের কাছে রাখো, দরজা বন্ধ করার দরকার নাই। দুর্জয় আর বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে আমি তোমার রুমে আসবো, জরুরি কথা আছে। ঘুমিয়ে যাও, সমস্যা নেই, কিন্তু দরজা বন্ধ করো না। ভাবি চলে যাওয়ার পর আমার কৌতূহল মেটাতে আমি ওর দেওয়া প্যাকেটগুলো আমার হাতে নিলাম। প্যাকেটটা ফার্মেসির, কারণ প্যাকেটের ওপর আমাদের বাজারের ফার্মেসির নাম লেখা। ভিতরে আছে কি সেটা দেখার জন্য সেগুলো হাতে নিলাম, আর সঙ্গে সঙ্গে আমার চোখগুলো কপালে উঠে যাওয়ার মতো অবস্থা হলো। দেখলাম সেইখানে ফার্মেসি থেকে আনা ওইসব প্যাকেট আর একটা স্প্রে জাতীয় মেডিসিন। স্প্রে এর প্যাকেটের উপর লেখা আছে। পরে বুঝতে পারলাম এটা কি। মানুষের নাকের কাছে নিলে সেই মানুষটা কমপক্ষে 2 ঘন্টা অজ্ঞান হয়ে থাকবে, কিন্তু এসব ভাবি কেন আমার কাছে দিয়ে গেল, এটা কোনোভাবেই আমার মাথায় ঢুকছিল না। ওয়েট গাইস, গল্পের মাঝখানে তোমাদেরকে আগে কিছু কথা বলে নেই। তো পুরো গল্পটা তোমরা আগে শুনবা, যদি গল্পের মধ্যে কোনো ভুল থাকে তারপর তোমরা মন্তব্য করবা। আগে গল্প না শুনে কোনো মন্তব্য করিও না। আসলে এই গল্পটা খুবই রহস্যজনক, তাই আগেই বলে দেওয়া হলো যে পুরো গল্প না শুনে কেউ আজে বাজে মন্তব্য করবেন না। যদি আজে বাজে মন্তব্য করতেই হয় তো পুরো গল্প শুনবেন। যদি মনে হয় যে না গল্পটা ভালো না বা গল্পতে ঝামেলা আছে, তাহলে পরবর্তীতে কমেন্ট বক্সে জানিয়ে যান, আমি তারপর আর পরের পর্ব দিব না। তো চলেন আর কোনো কথা না বলে গল্পে ফেরা যাক। ভাবনায় এতটাই ডুবেছিলাম যে কখন মেজো ভাইয়া এসে আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে আমি বুঝতেই পারিনি। ভাইয়া বলল, কিরে, কাউকে কিছু না জানিয়ে হঠাৎ বাড়িতে আসলি যে, কোনো সমস্যা হয়েছে? মেজো ভাইয়ার প্রশ্ন শুনে চমকে উঠলাম। তাকিয়ে দেখি ভাইয়া আমার হাতের প্যাকেটের দিকে তাকিয়ে আছে, তাই আমি সেইগুলোকে তাড়াতাড়ি কম্বলের ভিতরে ঢুকিয়ে ফেললাম আর বললাম, দুর্জয়কে দেখতে মন চাচ্ছিল। ভাইয়া বলল, ও দরজা খোলা রাখছিস কেন? ওটা উঠে দরজা বন্ধ করে দে, তারপর ঘুমিয়ে পড়। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমি ভাইয়ার পিছনে পিছনে গেলাম দরজার কাছে, কিন্তু দরজা বন্ধ করলাম না। যেহেতু ভাবি দরজা বন্ধ করতে নিষেধ করেছেন, তাহলে দরজা খুলে রাখতে হবে। তাছাড়া সেবার বাড়ি থেকে যাওয়ার সময় ভাবির রহস্যজনক কথাবার্তা, আবার আজকে হঠাৎ করে কল দিয়ে জরুরিভাবে আসতে বলা, এখন আবার প্যাকেটে বিভিন্ন জিনিসপত্র, সবকিছু মিলিয়ে আমার কৌতূহল আকাশচুম্বী। প্যাকেটটা বালিশের সাইডে রেখে আমি শুয়ে পড়লাম। শীতের রাতে কম্বলের নিচে গেলে ঘুম আসতে বেশি সময় লাগে না। তাছাড়া বরাবরই আমি রাত 12টার মধ্যে ঘুমাতাম। মোবাইল হাতে ছিল। ভাবি তার ঘর থেকে আমাকে মেসেজ দিলেন, লিখলেন, প্যাকেটটাতে কি আছে দেখেছো? আমি বললাম হুম। ভাবি বলল, কেন দিয়েছি জানো? আমি বললাম না। ভাবি বলল, তুমি কি জানো তোমার মেঝো ভাবি কিভাবে মারা গেছে? সরি, কিভাবে তাকে খুন করা হয়েছে? ভাবির মেসেজ পড়ে আমি যেন স্তব্ধ হয়ে গেলাম। আমরা সবাই জানি মেঝো ভাবি দুর্জয়কে জন্ম দিতে গিয়ে সিরিজের পর দিনই এই পৃথিবীতে চলে গেছেন, কিন্তু বড় ভাবি এই মৃত্যুকে খুন কেন বললেন? আমার রিপ্লাই না পেয়ে ভাবি আবারও লিখলেন, দুর্জয় ঘুমালে এসে সবকিছু বলবো তোমাকে। আমরা দুজনে মিলে আজ একজনকে হাতে নাতে ধরবো। তোমার দরজা খোলা আছে তো? আমি বললাম হ্যাঁ। খোলা রাখার দরকার ছিল না, তুমি আসার সময় কল দিলেই হতো। ভাবি বলল, না হতো না, তুমি একবার ঘুমিয়ে পড়লে তোমাকে 1000টা কল দিয়েও পাওয়া যায় না। আমি বললাম, আচ্ছা মেঝো ভাবিকে আসলেই খুন করা হয়েছে? ভাবি বলল, হ্যাঁ, তাকে খুন করা হয়েছে। ধৈর্য হারিও না হৃদয়, যে কথা সবাইকে অনেক আগেই জানানোর দরকার ছিল সেটা তোমাকে অন্তত আজকে বলবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কখন আসবে? ভাবি আর মেসেজ সিন করে নাই। আমি 3টা মেসেজ করি কিন্তু কোনো উত্তর নাই। কখন ঘুমিয়েছিল জানি না। হঠাৎ কিছু একটা শব্দ পেয়ে সজাগ হয়ে গেলাম। চারদিকে তাকিয়ে দেখি সবকিছু অন্ধকার, কিন্তু আমার মুখের উপর মশারি। হঠাৎ কি মনে করে যেন বালিশের সাইডে প্যাকেট চেক করতে গেলাম, কিন্তু আশ্চর্য, প্যাকেট কোথাও নেই। মোবাইলের আলো জ্বালিয়ে ভালো করে খুঁজলাম, কিন্তু কোথাও দেখতে পেলাম না। আমি তাড়াতাড়ি ভাবিকে কল দিলাম। নাম্বারে কল গেল ঠিকই, তবে রিসিভ হলো না। পরপর 4বার কল দিলাম, কিন্তু কোনো রেসপন্স নেই। আমার কেন যেন সন্দেহ লাগছিল। ভাবি সম্পূর্ণ আমার বিপরীত। তাকে যত রাতেই কল দেই না কেন সে রিসিভ করে। হালকা মেসেজের শব্দ পেলেও তার ঘুম ভেঙে যায়। আমি তাড়াতাড়ি বাতি চালিয়ে ভাবির ঘরের সামনে যাই। দরজায় হাত রাখতেই দরজা খুলে গেল। আমি মোবাইলের বাতি জ্বালিয়ে তারপর ভিতরে গেলাম। বিছানার কাছে গিয়ে ভাবি ভাবি বলে ডাকলাম, কোনো শব্দ নেই। বাহিরে বিড়াল ডাকার শব্দ। গভীর রাতে বাগানে শিশির পড়ার শব্দটাও যেন ভয়ঙ্কর। ভাবির মুখে আলো দিলাম, কয়েকবার ডাকলাম, কিন্তু কোনো সারা শব্দ নেই। হঠাৎ পিছনের দরজায় শব্দ শুনে চমকে উঠি। তাকিয়ে দেখি মা দাঁড়িয়ে আছে। মা আমাকে দেখে অবাক হয়ে বললেন, তুই এখানে কি করছিস? আমি বললাম, ভাবিকে একটু ডাকো তো, আমার কেমন যেন লাগছে। তুমি একটু ভাবির মাথায় হাত দিয়ে জোরে ডাক দাও।
মা আশ্চর্য হলেন। আমার কথা মতো বৌমা বৌমা বলে ডাকতে লাগলেন, কিন্তু ভাবির কোনো রেসপন্স নেই। ভাবি আর উঠলেন না। পাশের বাড়ির ডাক্তার চাচাকে ডাকা হলো। তিনি এসে ভাবিকে মৃত ঘোষণা করলেন। আমি পুরোপুরি স্তম্ভিত হয়ে গেছি। ভাবির দিকে তাকিয়ে রইলাম। ভাবি এইভাবে হঠাৎ করে মরে গেল, নাকি তাকে কেউ মেরে ফেললো? জানি না, আমি কিছুই জানি না। ভাবির মৃত্যুর খবর শুনে মা আমাকে টানতে টানতে আমার ঘরে নিয়ে গেলেন। এদিক ওইদিক তাকিয়ে গলার স্বর নিচু করে বললেন, ঘটনা কি হয়েছে আমার কাছে বল। তোর বাবা তো পুলিশের কাছে খবর দিতে যাচ্ছে। সুস্থ মানুষ হঠাৎ করে এইভাবে মারা যাবে কেন? আমি মায়ের দিকে ফেল ফেল দৃষ্টিতে তাকিয়ে থাকি। ভাবির মৃত্যুর ধাক্কা আমাকে ভিতর থেকে কাবু করে দিয়েছে, এমনটা কল্পনাও করিনি। কিন্তু মায়ের প্রশ্নের জবাব দিতে হবে। মাকে বললাম আমি কিছুই জানি না। ভাবি আমাকে বলেছিল জরুরি কথা আছে, এজন্যই গিয়েছিলাম। মা রাগের কণ্ঠে বলল, জরুরি কথা শোনার কি আর সময় ছিল না নাকি? মাঝরাতে বিধবা ভাবির ঘরে এত বড় দেবর গেছে, জানলে মানুষ কি আস্ত রাখবে? আমি কিছু বললাম না। মেজো ভাই দরজার সামনে এসে দাঁড়িয়ে আছেন। আমার চোখ পড়তে তিনি ভিতরে এসে দাঁড়ান। মা বললেন, এখন কি করবি নিলয়? পুলিশ যদি আসে তাহলে তো হৃদয়কে পুলিশের থানায় নিয়ে যাবে। মেজো ভাই বললেন, পুলিশ যদি চাই তাহলে কি হবে নাকি? আমরা যদি মামলাই না করি, অভিযোগ না করলে পুলিশের কানেও যাবে না? কত মানুষই তো ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করে মারা যায়। ভাইয়ার যুক্তি খারাপ না, কিন্তু মনের মধ্যে আতঙ্কের উৎসটা সময়ের সাথে সাথে বেড়েই যাচ্ছে। বাহিরে দুর্জয়ের কান্নার শব্দ পেলাম। 7 মাসের বাচ্চাকে আমার বাবার মতো মানুষ বেশিক্ষণ রাখতে পারবে না, এটা স্বাভাবিক বিষয়। দুর্জয়কে শান্ত করার জন্য মা তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেলেন। মা চলে যাওয়ার পর ভাইয়া আমার দিকে তাকিয়ে নিচু সুরে বললেন, কাজটা কি ঠিক করলি? এমন কি ঝামেলা হয়েছে যে খুন করা লাগবে? আমি যেন আকাশ থেকে পড়লাম। ভাইয়া কি আমার কাছে এরকম প্রশ্ন করতে পারে? আমি কেন ভাবিকে খুন করতে যাব? বরং ভাবি এমন কিছু ইঙ্গিত দিয়ে গেছেন যেগুলো সরাসরি মেজো ভাইয়ার দিকে সন্দেহ বাড়ায়। আমি ভাইয়াকে বললাম, তুমি কি পাগল হয়ে গেছো? আমি কেন ভাবিকে খুন করতে যাব? আমার সঙ্গে তো ভাবির কোনো শত্রুতা ছিল না, বরং ভাবির সাথে এই বাড়ির সবার চেয়ে আমার সম্পর্ক ভালো ছিল। ভাইয়া বলল, সেখানেই তো সমস্যা। বেশি ভালো সম্পর্ক দিলে তো খারাপের জন্ম নেই। আমি রাতে তোর বিছানার সামনে ওইসব প্যাকেট দেখতে পেয়েছি। কাউকে কিছু না চিনিয়ে হঠাৎ বাড়িতে চলে আসলি, আবার সঙ্গে ওইসব প্যাকেট। এগুলো যদি পাশাপাশি করি তাহলে এর মিনিং কি দাঁড়ায়? আমি মাথা নিচু করলাম। হঠাৎ কি উত্তর দিব খুঁজে পেলাম না। আমাকে চুপচাপ দেখে ভাইয়া নিজেই আবারও বললেন, প্যাকেটগুলো কোথায়? সেগুলো তাড়াতাড়ি লুকিয়ে ফেল। আমরা পুলিশের কাছে না গেলেও পুলিশ নিশ্চয়ই আমাদের কাছে ঝামেলা করবেন, কিন্তু প্যাকেট দেখলে পুলিশ আরো বেশি সন্দেহ করবে তোকে। আমি আমতা আমতা করে বলি, প্যাকেট কোথায় আছে আমি জানি না। রাতে শোবার সময় বালিশের সাইডে রেখে দিয়েছিলাম, কিন্তু ঘুম ভেঙে গেছিল দেখে আমি সেগুলো খুঁজতে লাগলাম, কিন্তু সেখানে কিছুই নাই। পুরো বিছানা খুঁজে দেখেছি, কিন্তু কোথাও পাচ্ছি না। ভাইয়া বলল, বন্ধ ঘরের মধ্যে কে নিবে? তুই ছাড়া তো এখানে আর কেউ থাকে না। প্যাকেটগুলো উড়ে গেছে নাকি? আমি বললাম, দরজা খোলা ছিল। ভাবি ঘুমানোর সময় বলেছিল দরজা খোলা রাখতে। তিনি মাঝরাতে আসবেন বলেছিলেন। রাতে তুমি আসার আগে আমাকে প্যাকেটগুলো দিয়ে গেছিলেন। মেজো ভাই আরো অবাক হয়ে বললেন, তোর ভাবি এগুলো দিয়েছিল? সে এসব কোথায় পাবে? দেখ হৃদয়, তুই আমার সাথে মিথ্যা বলিস না। আমি বললাম, আজব, মিথ্যা কেন বলবো? আজকের যত ঘটনা সবকিছুই ভাবি জানেন। তিনি আজকে কল দিয়ে বাড়িতে দ্রুত আসতে বলেছিলেন। রাতের খাওয়ার পর বিছানা গুছিয়ে দরজা খোলা রাখতে বললেন। ভাইয়া বলল, এসব কেন রেখেছে? কিছু বলে নাই? আমি বললাম না, বলতে চেয়েছিল কিন্তু বলতে পারলো না। বলেছিল রাতে এসে সবকিছু বলবে, কিন্তু তার আগে তো মনে হচ্ছে তাকে কেউ খুন করে ফেলেছে। এটা বলে আমি একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। বাইরে আশেপাশে 2-1 মানুষের শব্দ শোনা যাচ্ছে। মাঝরাত পেরিয়ে গিয়েছে, তার উপর ভীষণ ঠান্ডা। তবুও মৃত্যুর খবর শুনলে মানুষ আসবে, এটাই স্বাভাবিক। ডাক্তার চাচার বাড়ি আমাদের বাড়ির পাশেই। সম্ভবত তিনি ঘরে গিয়ে বলার পর আশেপাশে জানাজানি হয়েছে। ভাবির বাড়িতে কল দিয়েছে মেজো ভাই। 2 গ্রাম পের হয়ে ভাবিদের গ্রাম। তার বাবা মা যে কোনো সময় নিশ্চয়ই এসে উপস্থিত হবে। ভাইয়া আমার দিকে তাকিয়ে আবারও বললেন, যদি তুই কিছু নাই করিস, প্যাকেটের বিষয়টা যদি না জানিস, তাহলে পুলিশের কাছে কিছুই বলার দরকার নাই। তুই যে ওই ঘরে গিয়েছিলি সেটাও কাউকে স্বীকার করবি না। বাবা মা আর তুই আর আমি ছাড়া কেউ যেন সেটা না জানে। মায়ের কথা বলবো যে দুর্জয়ের কান্না শুনে ওই ঘরে গিয়েছিল, কিন্তু ভাবিকে ডাকাডাকি করার পরও কোনো সারা শব্দ না পেয়ে ডাক্তার ডেকেছে। আমি তখন ভাইয়াকে বললাম, তোমার সাথে কিছু কথা আছে আমার। ভাইয়া বলল, কি কথা? আমি বললাম, মেজো ভাবি কিভাবে মারা গেছে। লক্ষ্য করলাম প্রশ্নটা শুনে ভাইয়ার মুখের ভাবভঙ্গি কিঞ্চিত পরিমাণ হলেও পরিবর্তন হয়েছে, কিন্তু সেকেন্ডের মধ্যে আবার নিজেকে সামলে নিয়ে বললেন, কিভাবে মারা গেছে জানিস না তুই? হাসপাতালেই তো মারা গেল।
দুর্জয়ের জন্মের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হলো। ডায়াবেটিসের সমস্যা ছিল আগে থেকেই, তার মধ্যে আবার স্ট্রোক করেছিল। আমি নিচু কণ্ঠে বললাম, এখানে কি কোনো ঘাবলা ছিল ভাইয়া? মানে ভাবির মৃত্যু কি স্বাভাবিক ছিল? যে ডাক্তার ভাবির সিজার করিয়েছিল তিনি তো তোমার বন্ধু ছিলেন। ভাইয়া বলল, এখানে ঘাবলা কিসের? 7 মাস আগে যিনি মারা গিয়েছেন তাকে নিয়ে তোর এত কৌতূহল কেন? বাড়িতে একটা মানুষ মারা গেছে, সেটা নিয়ে তোর কোনো খবর নাই। আমি বললাম, ভাবি আমাকে মেসেজ দিয়ে বলেছিলেন মেজো ভাবিকে খুন করা হয়েছিল, সেই খুনের বিষয়েও কথা বলতে চেয়েছিল। ভাবির কি হয়েছিল ভাইয়া? আমার প্রশ্ন শুনে ভাইয়া কিছুটা থমকে যান, দরজার দিকে তাকিয়ে তারপর আমার দিকে তাকালেন আবারও, আর বললেন, আমি যা জানি সবই তো বললাম। হাসপাতালে নেওয়ার পর থেকে তোর ভাবি আর আমার আম্মু হাসপাতালে ছিলেন, আমি তো সারাদিন দোকানে ছিলাম, শুধু অপারেশন করার সময় হাসপাতালে যাই। তারপর দুর্জয়ের জন্ম হলে আমি আবারও চলে আসি। একটু থেমে আবারও বলে, যদি হাসপাতালের মধ্যে কোনো ষড়যন্ত্র হয়ে থাকে সেটা ভাবি আর মা ভালো জানে। এমনকি মৃত্যুর খবরটাও আমি দোকানে বসেই পেয়েছিলাম। আমি কোনো হিসাব মেলাতে পারলাম না। সবকিছু যিনি জানতেন তিনি তো মারা গেছেন বা মেরে ফেলা হয়েছে সেটাও নিশ্চিত না। বাহিরে কান্নার শব্দ ভেসে ওঠে, ভাবির মায়ের চিৎকার শুনতে পাই। ভাইয়া বলল, যা বললাম মনে রাখিস হৃদয়। এটা বলে ভাইয়া আমার ঘর থেকে বের হয়ে গেল। ভাবির বাবা মা আত্মীয়রা আসার সঙ্গে সঙ্গে বাড়িতে গগন বিদারী কান্না ওঠে। আমি গিয়ে ভাবির দেহর কাছে দাঁড়াই। একটা চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে, ঘর ভর্তি মানুষ। আমার পকেটের মোবাইলটা কেঁপে উঠলো, মনে হয় কেউ মেসেজ করেছে। মোবাইলটা পকেট থেকে বের করে দেখি ভাবের মেসেঞ্জার থেকে মেসেজ এসেছে। আশ্চর্য হয়ে তাকাই, মেসেজ সিন করে দেখি ওইখানে লেখা আছে, নেটওয়ার্ক খুব সমস্যা হয়েছে, আমার করা মেসেজ তোমার আইডিতে থেকে ডিলিট করে দিও, এগুলো কাউকে বলো না। চারদিকে কান্নার ঢেউ, আর আমি তখন ভাবির বিছানা থেকে মোবাইলটা খুঁজে বেড়াচ্ছি। আমাকে ব্যস্ত দেখে মা বললেন, কি খুঁজছিস হৃদয়? আমি বললাম, মোবাইলটা কোথায় ভাবির? মা বলল, তোর ভাবির মোবাইলটা তো আজ সকালে বাজারে পাঠিয়েছে ঠিক করার জন্য। মোবাইল তো মনে হয় ওখানে আছে, এখনো বাজারে হয়তো। আমি আবারও গোলক ধাঁধার মধ্যে পড়লাম। ভাবির মোবাইল যদি বাজারে থাকে তাহলে আইডি দিয়ে মেসেজ করলো কিভাবে? মনে পড়লো দুপুর বেলায় ভাবি কল দিয়েছিল বাবার নাম্বার দিয়ে। আমাকে তখন বলেছিল যে মোবাইলে কি যেন একটা সমস্যা হয়েছে। মায়ের কাছে শোনার আগ পর্যন্ত কথাটা আমার মাথায় আসেনি। 38 মিনিট ভয়েস রেকর্ড, এখনো পুরোপুরি শেষ হয়নি। এই পর্যন্ত শোনার পর রেকর্ড বন্ধ হলো। চারদিকে থমথমে পরিবেশ। হাতে রাখা কফির কাপে চুমুক দিলেন সাজু ভাই। কাছেই দাঁড়িয়ে থাকা থানার এসিপি বিমল চিত্রের দিকে তাকিয়ে সাজু ভাই বললেন, হৃদয়ের লাশের ছবিটা আরেকবার দেখান তো ভাই। যেই ছেলেটা এত বড় কাহিনী নিজের মোবাইলে রেকর্ড করলো, সেই ছেলেটা কিভাবে আত্মহত্যা করতে পারে? বিমল চিত্র বললেন, আমরা হৃদয়কে সন্দেহ করেছিলাম, তার বিরুদ্ধে কতগুলো প্রমাণ জমা করেছিলাম, এজন্যই হয়তো নিজের নিশ্চিত ফাঁসি জেনে আত্মহত্যা করেছে। সাজু মুচকি হেসে বলল, হৃদয় তো চাইলে পালিয়ে যেতে পারতো, সেই সুযোগ তার ছিল। ফাঁসি হওয়া কি এতটাই সহজ ভাই? এসিপি বিমল চিত্র বললেন, এই রেকর্ডের মধ্যে হৃদয় যে বলেছে ওইসব প্যাকেট তাকে তার ভাবি দিয়েছিল, কিন্তু এটা মিথ্যা। এই প্যাকেট হৃদয় নিজেই তাদের বাজার থেকে কিনেছিল। প্যাকেটের কথা বলতে সাজু বলে, প্যাকেট কি উদ্ধার করতে পেরেছেন? হৃদয় তো বলল সে নাকি ঘুম থেকে ওঠার পর প্যাকেট খুঁজে পায়নি। বিমল চিত্র বলেন, প্যাকেট পাইনি, কিন্তু ঘটনার দিন রাতে হৃদয় তাদের বাজারে যে দোকানের নাম বলেছিল সেই দোকানটা সেদিন বন্ধ ছিল। তাদের পাশে আরো কয়েকজন উপস্থিত ছিলেন, হৃদয়ের বাবা, মেজো ভাই, প্রতিবেশী গ্রাম্য ডাক্তার, হৃদয়ের ভাবির বাবা, মামা, গ্রামের মেম্বার, আরো কিছু মানুষ আছে যাদের সবার চোখে কৌতূহল। সবাই এসেছেন হৃদয়ের কল রেকর্ড শুনতে। 5 দিন আগে হৃদয়ের বড় ভাবি মারা গেছে। গতকাল সন্ধ্যাবেলা আত্মহত্যা করেছে হৃদয়, কিন্তু হৃদয় তার মৃত্যুর আগে নিজের মোবাইলে দীর্ঘ 38 মিনিটের রেকর্ড রেখে গিয়েছে। রেকর্ড এত সহজে পাওয়ার উপায় ছিল না যদি সে ছোট্ট একটা কাগজে টেবিলের উপর লিখে না রাখতো। আমার যা বলার সবকিছু আমার মোবাইলে রেকর্ড করে রেখে যাচ্ছি। আপনারা সবাই আমাকে সন্দেহ করতে শুরু করেছেন। আপনাদের এই ধারণা আমাকে ভিতর থেকে খুন করেছে। মা বাবার প্রতি আমার সবচেয়ে বেশি অভিযোগ, তারা অন্তত আমাকে সাপোর্ট করতে পারত। সাজু এখানে এসেছে কাল 11টায়। হৃদয়ের বড় ভাবির মামা সাজুকে গতকাল রাতে মোবাইলের বিস্তারিত জানিয়েছে। কাল রাতে তিনি সাজু ভাইকে লিখেছেন, আমার বোনের মেয়েটা মারা গিয়েছে, আমরা সবাই মিলে ভাগ্নির বাড়িতে গেলাম। ওদের বাড়ির প্রত্যেকটা মানুষের কথা ছিল সন্দেহজনক। তাদের দাবি ছিল আমার ভাগ্নি হার্ট অ্যাটাক করে মারা গেছে, কিন্তু আমার সন্দেহের কারণেই আমরা থানায় জানাই। পুলিশ আসে, সবার সঙ্গে কথা বলে, তারা ভাগ্নিকে নিয়ে যায়। থানায় পাঠানো হয় পোস্টমর্টম করতে।
পুলিশ আমাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে। সবচেয়ে বেশি সন্দেহজনকের তালিকায় সূচনা ছোট দেবর হৃদয়ের নাম উঠে আসে, কিন্তু সন্ধ্যাবেলায় হৃদয় তার নিজের ঘরে আত্মহত্যা করে। আমরা কিছুই বুঝতে পারছি না। থানা পুলিশ তো চলছে, তবুও আমি চাই আপনি আমার ভাগ্নির খুনিকে বের করুন। ভাগ্নিকে পাওয়া যাবে না সেটা আমি জানি, কিন্তু তার খুনিকে শাস্তি দিতে না পারলে আমরা নিজেদেরকে ক্ষমা করতে পারবো না। আপনারা আসার অপেক্ষায় থাকবো। গ্রাম বাবলাতলা, থানা মরেলগঞ্জ, জেলা বাগেরহাট। এসআই বিমল চিত্র খানিকটা বিরক্ত। পুলিশ এরকম খুন, ডাকাতি, মারামারি, দখলদারি, আন্দোলন ইত্যাদি সবকিছুর সঙ্গে লড়াই করেন। হাসপাতালের নার্স যেমন প্রতিদিন ডিউটির সময় রোগীর কান্নার শব্দ শুনে অভ্যস্ত, তেমন করে পুলিশও জানে এই তো জীবন, এক জায়গায় সারাদিন বসে থাকলে চলবে না। সাজু ভাই বললেন, আগে আমরা হৃদয়ের রেখে যাওয়া সম্পূর্ণ রেকর্ডটা শেষ করি, তারপর বাস্তবে কি আছে, কি ঘটেছে সবকিছু নিয়ে ভাবা যাবে। হতে পারে হৃদয় পরে যা দেখেছে, কেন আত্মহত্যা করেছে সবটাই রেকর্ডে রয়েছে। রেকর্ড চালু করতেই আবারও মনোযোগ দিল সাজু। রেকর্ডটা এরকম ছিল, বাজারে যে ছেলেটা মোবাইল সার্ভিসিং এর কাজ করে সেই ছেলেটা আমার পরিচিত, ওর নাম সোহাগ। আমার কাছে নাম্বার ছিল। ভাবির ঘর থেকে বের হয়ে আমি গিয়ে তাকে কল দিলাম। কলের একদম শেষ মুহূর্তে সোহাগ কলটা রিসিভ করলো আর বলল, কি রে এত কল দিচ্ছিস কেন, কিছু কি হয়েছে? সোহাগের বাড়ি পশ্চিম পাড়া, এত তাড়াতাড়ি ভাবির মৃত্যুর খবর সে পাবে না। তাই বললাম, ভাবির মোবাইলটা কি তোর কাছে? আজকে সকালে নাকি তোকে ঠিক করতে দিয়েছিল? সোহাগ বলল, হ্যাঁ দিয়েছিল, কিন্তু আমি তো সন্ধ্যাবেলায় গিয়ে মোবাইলটা দিয়ে আসলাম। আমি বললাম, কার হাতে দিয়েছিস? সোহাগ বলল, তোর ভাবির মোবাইল আর কার হাতে দেব, যার মোবাইল তার কাছে দিয়ে এসেছি, তোর মাও সেইখানেই ছিল। আমি লম্বা একটা নিঃশ্বাস নিয়ে বললাম, কিছুক্ষণ আগেই ভাবি মারা গেছে। কিভাবে মারা গেছে আমরা কেউ জানি না, ভাবির মোবাইলটাও খুঁজে পাচ্ছি না। তখন সোহাগ বলল, তোর ভাবি মারা গেছে? কিন্তু আমার তো বিশ্বাসই হচ্ছে না। সন্ধ্যাবেলাতেই গিয়ে দেখা করে আসলাম, আর এখন বলছিস মারা গেছে? সোহাগের কথা শুনে চিন্তাটা আরো বেড়ে গেল। মোবাইলটা তো খুঁজে পাচ্ছি না। সোহাগ যদি মোবাইলটা দিয়ে যায় তাহলে ভাবির মোবাইলটা কোথায়? আর সবচেয়ে বড় কথা, মায়ের সামনে যদি মোবাইলটা দিয়ে যায়, তাহলে মা একটু আগে কেন বলেছিল ভাবির মোবাইলটা বাড়িতে নেই? এসব কথা ভাবছি, তখনই মা পিছন থেকে বলে ওঠে, একটা কথা বলতে ভুলে গিয়েছি, ফোনটা বাড়িতেই ছিল, বাজারের সেই ছেলেটা বাড়িতে এসে মোবাইলটা দিয়ে যায়। আমি মায়ের দিকে তাকিয়ে রইলাম। মায়ের চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল তিনি অপরাধীর মতো নিজেকে গুটিয়ে রাখছেন। মাকে সচরাচর এরকম ভঙ্গিতে দেখা যায়নি। মা বললেন, মেঝো বৌমাকে নিয়ে বড় বৌমা কি কি বলেছেন হৃদয়? তোর মেঝো ভাইকে বলিস নাই সেটা ঠিক আছে, কিন্তু আমাকে বল। আমি আশ্চর্য হলাম, কারণ মেঝো ভাবির বিষয় নিয়ে আমি শুধু মেঝো ভাইয়াকেই বলেছি। তাকে শুধু দুবার প্রশ্ন করেছি, কিন্তু মাত্র 15-20 মিনিটের মধ্যে ভাইয়া সেগুলো মাকে বলে দিয়েছে। আমাকে চুপ থাকতে দেখে মা আবারও বললেন, কিরে কথা বলছিস না কেন? নিশ্চয়ই তোর কাছে বৌমা এমন কিছু বলেছে, তুই সেগুলো শোনার পরই তড়িঘড়ি করে বাড়িতে এসেছিস, তাই না? পাশে অন্য ঘরে ভাবির বাবা মা ও আত্মীয়দের কান্নার বাতাসে আতঙ্কের ঘ্রাণ। তার মধ্যে এরকম যদি আমরা গোপনে বারবার কথা বলি তাহলে তো মানুষ সন্দেহ করবে। এসব ভেবে মাকে বললাম, হ্যাঁ অনেক কিছু বলেছে, কিন্তু সেসব বলার এখন সময় নেই, চলো ওইদিকে যাই। মা বলল, ওইদিকে গিয়ে কি করব? বৌমার মামা তোর বাবার সাথে আর নীলয়ের সাথে কথা বলেই থানায় কল দিয়েছে। এই সামান্য কারণে পুলিশ কেন আসবে? মহিলা মানুষের লাশ বারবার এইভাবে নিয়ে কাটাকাটি করে তারপর ফেরত দেবে। আমি মাকে বললাম, যদি তাদের সন্দেহ হয় আর ভাবিকে কেউ খুন করে থাকলে তাহলে তো সেই খুনি ধরা পড়া উচিত, আর ওনাদের সন্দেহ হলে পুলিশ ডাকতেই পারেন। মা রাগের স্বরে বলল, সন্দেহ কেন করব? আমরা কি ওনাদের মেয়েকে খুন করব? নিজের সন্তান মারা গেছে, 1 বছর পার হয়ে গেছে, তারপরও তো তাকে এই বাড়িতে রেখেছি। মায়ের শক্ত কথার জবাবে আমি বললাম, এমনি এমনি তো রাখো নাই মা, ভাবি তার বাবা মায়ের একমাত্র মেয়ে, তাদের অনেক অনেক সম্পত্তি, তাই তোমরা চাইছিলে এই সব সম্পত্তি আমাদের হোক। এজন্যই তো মেঝো ভাইয়া ভাবিকে বিয়ে করতে যাচ্ছিল। মা আমার দিকে তাকিয়ে রইলেন। আমি এইভাবে সরাসরি মেঝো ভাই ও মায়ের দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দিব এটা ভাবে নাই হয়তো। আমি মাকে আস্তে আস্তে করে বললাম, শোনো মা, আমি মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ভাবির রুমে ঢোকার পরে দরজা বন্ধ করেছিলাম, কারণ ভয় হচ্ছিল যে তুমি বাবা ভাইয়া যদি কেউ এসে হঠাৎ করে দেখো তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। সেজন্য আমি দরজা বন্ধ করে ভাবির বিছানার কাছে যাই, গিয়ে তাকে ডাকছিলাম, তুমি তো বাবার সাথে অন্য রুমে ঘুমাও, তাহলে বন্ধ দরজা দিয়ে তুমি ঘরের ভিতরে ঢুকলে কিভাবে? নাকি তুমি আমার আগে থেকে ভাবির ঘরের মধ্যে ঢুকেছিলে? আমার কথা শুনে মায়ের চোখ মুখ শুকিয়ে যায়, কি উত্তর দিবে খুঁজে পান না। আমি বললাম, ভাবিকে তুমি খুন করেছো মা? মায়ের মুখটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি আমার এমন প্রশ্নে ভয় পাচ্ছিলেন। আমার স্পষ্ট মনে আছে আমি ঘরে প্রবেশ করার সময় আমি দরজা বন্ধ করেছিলাম, যেহেতু ভাবি একটা আপত্তিকর প্যাকেট আমার কাছে রেখেছিলেন, তাই খানিকটা সতর্কতা হিসেবে আমি দরজা বন্ধ করি। সুতরাং মা কেন?
ঘরের মধ্যে আগে থেকে না থাকলে কেউ সেখানে আসার কথা নয়, কিন্তু ভাবির বিছানার কাছে দাঁড়ানোর অবস্থায় পিছন থেকে মা আমাকে ডাক দেন। তখন দরজা খোলা ছিল এবং মা দরজার সামনেই দাঁড়িয়েছিল, যার একটাই অর্থ মা ঘরের মধ্যে আগে থেকেই ছিল। আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করে যখন বিছানার কাছে গিয়ে ডাক দিলাম, তখন ডাকার সময় সাবধানে হয়তো তিনি দরজা খুলে এমন একটা ভাব করেছেন যে বোঝা যায় তিনি বাহির থেকে এসেছেন। মাকে চুপ থাকতে দেখে আমি আবারও বললাম, মা এখন চুপ করে থাকার সময় নয়, কিন্তু তুমি আর ভাইয়া মিলে আমাকে বারবার দোষারোপ করছো, আমাকে ফাঁসাতে চাইছো, কিন্তু কেন? আমার প্রশ্নের জবাব দিতে পারছে না মা। কিছু বলার আগেই সেখানে দুর্জয়কে কোলে নিয়ে সোজা ভাইয়া চলে আসেন। আমি আর প্রশ্ন করি না, দুর্জয়কে কোলে নিয়ে সেখান থেকে চলে গেলেন মা। ভাবিকে বিছানা থেকে নামাতে চাইলে ভাবির মামা সবাইকে নিষেধ করেন। ভাবির মামার নাম তাহের শেখ। মামা সবাইকে উদ্দেশ্য করে বললেন, কেউ লাশের গায়ে হাত দিবেন না। আমি থানায় খবর দিয়েছি, যে কোনো সময় পুলিশ এখানে এসে পড়বে। লাশের চেহারা দেখে মনে হচ্ছে সে হার্ট অ্যাটাক করে নাই, তাকে ইচ্ছে করে মারা হয়েছে, মানে তাকে নিশ্চয়ই কেউ খুন করেছে। তাহের মামার কথা শুনে বাবা একটু লজ্জা পেলেন। লজ্জিত আচরণে বাবা বললেন, বিআই এটা কি বললেন? আপনার ভাগ্নি কি আমার কাছে কম? আমার মেয়ে নেই, আমি তাকে নিজের মেয়ে বানিয়ে রেখেছিলাম। মামা ইমোশনালে কাবু হলেন না, বরং তিনি বাবাকে আরেকটু খোঁচা দিয়ে বললেন, আপনি যদি মেয়ের মতো দেখতেন তাহলে আমার আগে আপনার বিচারের দাবি করার দরকার ছিল। মামার আগে তো বাবার টান অনেক বেশি হয়। পুলিশ আসার আগ পর্যন্ত আমি ড্রয়িং রুমে সোফায় বসেছিলাম। চারদিকে তখন ফজরের আজান হচ্ছিল। ঘটনার বিস্তারিত জানতে চাই পুলিশ। আমি যা জানি সবকিছুই বললাম। বাবা মা ভাইয়া ডাক্তার সবাইকে আলাদা আলাদা জিজ্ঞেস করা হয়। তারপর পুলিশ লাশ পর্যবেক্ষণ শুরু করে। পর্যবেক্ষণ শেষে লাশ নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়। আর এসআই বিমল চিত্র স্যার আমার কাছে এসে বললেন আমার রুমে চাপেন। তারপর আমার রুমে চাই। আমাকে বললেন লজ্জার কিছু নাই, যতটুকু জিজ্ঞেস করবো ততটুকুই উত্তর দেবে। তোমার ভাবির সঙ্গে কি তোমার কোনো অবৈধ সম্পর্ক ছিল? আমি বেশ বিরক্ত হলাম। আমি বললাম, আজে বাজে কোনো কথা বলবেন না স্যার, অবৈধ সম্পর্ক কিসের? আমি তাকে শ্রদ্ধা করতাম, তিনি সব সময় আমার যাবতীয় কাজকর্ম করে দিতেন, তার মানে এই নয় যে আমাদের মধ্যে সম্পর্ক থাকবে। বিমল চিত্র স্যার বললেন, তোমার মা ভাইয়া সবাই বলছিল তোমাদের নাকি সম্পর্ক ছিল, গভীর সম্পর্ক, এতটাই গভীর যে লুকিয়ে লুকিয়ে প্যাকেট নিয়ে আসো, আবার কাজ শেষে প্যাকেটের কোনো অস্তিত্ব নাই, কি করছো সেই প্যাকেট? বুঝলাম ভাইয়া আর মা সব বলে দিয়েছে। ভাইয়া আমার হাতে প্যাকেট দেখেছিল, কেন যে তখন সেটা খুলতে গিয়েছিলাম, লজ্জার কোনো সীমা রইল না। আমি তখন সবকিছু সত্যি বলে দিলাম, কিন্তু স্যারের চেহারা দেখে মনে হচ্ছিল তিনি আমার কথা বিশ্বাস করেন নাই। তিনি বললেন, পোস্টমর্টম রিপোর্ট পেলে বোঝা যাবে মৃত্যুর আগে শারীরিক কিছু ঘটেছে কিনা। আপনি আপাতত বাড়িতেই থাকবেন। শুনেছি আপনি খুলনায় মেসেজ থেকে পড়াশোনা করেন, কিন্তু আমরা না বলা পর্যন্ত গ্রাম থেকে কোথাও যাবেন না। পুলিশ চলে গেল। সকালে আলো ফুটতেই বাড়িতে আশেপাশে সবাই এসে জড়ো হলো। জড়ো হতেই সবাই একদিকে এসে আলোচনা করতে শুরু হলো। মা ও ভাইয়াকে সারাক্ষণ একসাথে পরামর্শ করতে দেখলাম। সময় পেলেই তারা এক জায়গায় গিয়ে বসে কি যেন আলোচনা করে। পোস্টমর্টম শেষে ভাবিকে আমাদের বাড়িতে নিয়ে আসা হয় বিকাল 5টায়। তার আগেই বড় ভাইয়ার কবরের পাশে ভাবির জন্য কবর খোঁড়া হয়। কথা ছিল লাশ নিয়ে আসার সঙ্গে সঙ্গে দ্রুত গোসল করিয়ে জানাজা পড়া হবে আর দাফন করা হবে। শীতের মৌসুমে সূর্য তাড়াতাড়ি বিদায় দেয়। 5:30টার দিকে মাগরিবের আজান হলো। নামাজের আগে ভাবিকে দাফন করা সম্ভব হলো না। মসজিদে মাগরিবের আজান পরে সবাই জানাজায় এসে জানাজা পরে কবরে সবকিছু ঠিকঠাক করতে করতে 8টা বেজে যায়। ভাবিকে কবরে রেখে ঘরের সামনে এসে দেখি পুলিশ বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে। এসআই বিমল চিত্র স্যার আমাকে দেখে এগিয়ে এসে বললেন, আপনার জন্যই অপেক্ষা করছি, জরুরি কথা আছে, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসুন, আমার সঙ্গে জরুরি কথা। এমন কিছু আমি জানি না যেটা পুলিশের কাছে জরুরি মনে হবে। টিউবওয়েল থেকে আমি হাত মুখ ধুয়ে আসি, তারপর উঠানে রাখা চেয়ারে বসে পড়লাম। সারাদিন অনেক আত্মীয় স্বজনের আনাগোনা ছিল বলে বাজার থেকে বাবা অনেকগুলো চেয়ার আনিয়েছিলেন। সেই চেয়ারে আমরা বসে পড়লাম। বিমল চিত্র আমাকে বললেন, দেখুন বর্তমানে আধুনিক যুগ, খুব আপডেট, হাতের মুঠোয় থাকলেও সবকিছুই গোপন থাকে না। আপনারা যদি অন্যায় করেন আর সেটা স্বীকার করবেন তাহলে শাস্তি কমে যাবে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। আমাকে প্রশ্ন করা হয়নি যে আমি বাধ্যতামূলকভাবে জবাব দিতে হবে আমাকে, তবুও আমি বলেই ফেললাম, আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না, আমি আপনাকে সবকিছু পুরোপুরি সত্যি কথা বলেছি। বিমল চিত্র স্যার তখন বললেন, মিথ্যা বলেছেন। তখন আপনি বলেছিলেন যে প্যাকেটগুলো আপনি আনেননি, আপনার ভাবি আপনাকে দিয়েছিলেন, কিন্তু আমরা আপনার বাজারের দোকানে খবর নিয়েছিলাম, ওইগুলো আপনি নিজেই কিনেছিলেন। সত্যি সত্যি যদি হয় তাই, তাহলে মিথ্যা কেন বলেছিলেন? এই কথাটা আমার হজম করার মতো নয়। ঘটনার দিন আমি বাড়িতে ফেরার সময় ফার্মেসিতে গিয়েছিলাম, কিন্তু এসব কেনার জন্য নয়, আমাদের কাছে সাক্ষী আছে।
সেই মুহূর্তে বিদ্যুৎ লোডশেডিং ছিল বলে আমি সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে পারিনি, না হলে তো এখনই প্রমাণ করে দিতাম। শান্ত কণ্ঠে জবাব বিমল চিত্র বললেন। আমি বললাম, স্যার আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি এগুলো কিনে আনিনি। স্যার বলল, তাহলে গভীর রাতে ভাবির সঙ্গে কি ছিল? তোমার মা তো তোমাকে হাতে নাতে ধরেছিল, তাই না? আমি বললাম, ভাবি বলেছিল জরুরি কথা বলবে, না হলে আমি কখনোই ভাবির রুমে যেতাম না। তাছাড়া সন্দেহ হচ্ছিল, কল দিয়ে পাইনি। এসআই বিমল চিত্র স্যার অনেকটা বিরক্ত হয়ে যান। আমি তাকে বলি, স্যার আমি ভাবির রুমে যাওয়ার আগে ওই ঘরে আরো একজন আগে থেকেই ছিল, আর তিনি হলেন আমার মা। মায়ের রাতে বাতি বন্ধ করার ব্যাপারটা সবকিছু আমি স্যারকেও খুলে বললাম। সবটা শুনে স্যার মাকে ডেকে আনলেন। তারপর মা দাঁড়ায় এসে সামনে। রাতের কাহিনী নিয়ে স্যার মাকে প্রশ্ন করেন। মায়ের আমতা আমতা ভাঙ্গনি দেখে স্যার সন্দেহ করেন। রাগের দৃষ্টিতে তাকিয়ে বললেন, আপনি আমাদের সঙ্গে থানায় চলুন। আপনার মধ্যে ঝামেলা আছে, না হলে আপনার ছোট ছেলে যাবার আগে ওই রুমে আপনি কি করছিলেন? মা আমার দিকে তাকিয়ে রইল। আমি মাকে সাহস দিয়ে আশ্বস্ত করে বললাম, মা সত্যিটা বললে ওনারা বেশি হয়রানির শিকার হবেন না। কিছু জানলে সেটা সবাইকে জানাও। এসআই স্যার তাচ্ছিল্য করে বললেন, থানায় নিয়ে কোর্ট থেকে 3 দিনের রিমান্ড চেয়ে নিব, তারপর পেট থেকে সব কথা সরসর করে বের করব। তখন আর সেইখানে চুপচাপ বসে থাকতে পারবেন না। তখন মা কাপা কাপা কণ্ঠে গলায় বললেন, আমি আগে সেইখানে যাইনি হৃদয়। আমি অন্ধকারের মধ্যে ঘর থেকে বের হয়েছিলাম তোর বাবার জন্য পানি আনতে। ড্রয়িং রুমে টেবিলে যেতে চাইছিলাম, হঠাৎ দেখতে পেলাম বড় বৌমার ঘর থেকে কেউ একজন মনে হয় বের হচ্ছে, কিন্তু হালকা আলোতে আমি বুঝতে পারছিলাম না ওটা যে তোর মেঝো ভাই নিলয় ছিল। আমাকে দেখে হনহনিয়ে নিজের রুমে চলে যাই, দরজা বন্ধ করে দেয়। আমি কৌতূহল নিয়ে দরজার কাছে গিয়ে দেখি দরজা খোলা। এত রাতে বৌমার ঘর থেকে নিলয় বের হলো, ব্যাপারটা আমার কাছে ভালো লাগে নাই। তাই আমি ঘরের মধ্যে উকি দিয়ে দেখি হৃদয় তুই দাঁড়িয়ে আছিস। আমি চোখ মুখ বড় বড় করে তাকাই। এসআই স্যার তখন বললেন, তার মানে আপনার মেজো ছেলেটা বড় বৌমার ঘরে গিয়েছিল। ছোট ছেলে যখন ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, তখন মেজো ছেলে দরজাটা খুব সাবধানের সাথে খুলে পিছন থেকে বের হয়ে যায়। সেই মুহূর্তে বিমল চিত্র স্যারের নাম্বারে একটা কল আসে। তিনি কলটা রিসিভ করেন। ওপাশ থেকে কিছু একটা শুনে তিনি যেন চমকে ওঠে। তারপর চোখ মুখ কুঁচকে মোবাইলের অপ্রান্তে থাকা লোকটার কাছে প্রশ্ন করলেন, প্রেগনেন্ট? আপনি কি শিওর ডাক্তার? স্যারের কথা শুনে আমি ও মা একে অপরের দিকে তাকিয়ে রইলাম। যতটা ভয় পেয়েছিলাম ততটা ভয়ের কিছুই নয়। বিমল স্যার যার সঙ্গে কথা বলছেন সেই ঘটনার সাথে আমাদের কোনো যোগ নেই। ওটা আমাদের থানার আরেকটা বাড়ির মামলা। মূলত সেই প্রেগনেন্ট মহিলাকে তাদের প্রতিবেশীরা অনেক মারধর করেছে, সেই সব নিয়েই মামলা মোকদ্দমার কাজকর্ম চলছে। আমি যখন ভিতরে ছিলাম তখন মেজো ভাইয়া দরজা দিয়ে বের হয়েছে। শোনার পর এসআই বিমল মিত্র স্যার এবং আমি দুজনেই ভাবতে থাকি, ভাইয়া যদি আমার আগে সেখানে যায় তাহলে সেটা কেন গিয়েছিল? ভাইয়া এসে মায়ের সাক্ষী সম্পূর্ণ অস্বীকার করেন। তার দাবি তিনি সারাদিন দোকানে বসে ক্লান্ত থাকেন, রাতে বিছানায় গেলে ঘুম আসে। তিনি কিভাবে গভীর রাতে ভাবির রুমে যাবে? মা তখন দোটানায় পড়ে যান। অনেকটা কাচুমাচু ভঙ্গিতে মা তখন বললেন, আসলে রাতের মধ্যে কাকে যে দেখলাম কেউ একজন ছিল, এটা মিথ্যা না। পুলিশের কাছে এসব যুক্তি চলে না। উপস্থিত সবার সঙ্গে কথা বলে এবং ভাবির মামার মামলার জোরে পুলিশ মাকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে গেলেন। ভেবেছিলাম আমাকেও নিয়ে যাবে, কিন্তু কেন নিল না সেটা পুলিশই ভালো জানে। রাতে ভাইয়া ও বাবা আমাকে অনেক বকাঝকা করেন। যেই ফুফু বাবির সঙ্গে বিয়ের কথা ওঠাতে অনেক বকাঝকা করেছিলেন আমাকে, সেই ফুফু আমাদের বাড়ির দোতলায় থাকতেন। যদিও সে মাসে মাসে আমার মায়ের হাতে কিছুটা বাড়ি ভাড়া তুলে দিতেন। ফুফা থাকেন দেশের বাইরে। আমার চেয়ে 3 বছরের ছোট্ট একটা মেয়ে আছে, তাদের নাম হলো নীলা। ফুফুদের এলাকায় একটা ছেলে তার মেয়েকে অনেক বিরক্ত করত। রাজনৈতিক কারণে সেই ছেলেটার কিছুই করা যাচ্ছিল না, তাই ফুফু তার মেয়েকে নিয়ে আমাদের বাড়ির দোতলায় থাকেন। কথা ছিল দোতলা কমপ্লিট হলে মেঝো ভাই দোতলায় চলে যাবে। একই বিল্ডিং এ 3 ভাইয়ের জন্য 3 তলা ফাউন্ডেশন করার প্ল্যান ছিল, কিন্তু বড় ভাইয়ের মৃত্যু সবকিছু এলোমেলো করে দেয়। এইদিকে আমি শহরে থাকি, অপরদিকে বাবা মা, মেঝো ভাই আর বড় ভাবি তারা থাকে বাড়িতে। সেজন্য আর দোতলায় না গিয়ে সবাই নিচতলায় থাকতাম। ফুফাতো বোন নীলা আমাকে অনেক পছন্দ করে, সরাসরি আমাকে প্রপোজ করেছিল। বিষয়টা আমার ফুফু বুঝতে পেরে আমাকে সতর্ক করে দেয়, বলেন আত্মীয়দের মধ্যে নতুন করে কোনো আত্মীয় বাড়ানো যাবে না, আমি যেন নীলাকে প্রশ্রয় না দেই। যাই হোক, মাকে পুলিশ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। আমি সকাল বিকাল 2 বার মাকে দেখতে যেতাম। এভাবে কয়দিন কেটে গেল। ভাবির মৃত্যুর আজকে 5 দিন হয়ে গেছে। মা আজকে আমার সঙ্গে একটা বেইমানি করেছেন। তিনি খুব ভালো করে জানেন আমি ভাবিকে হাত দিয়ে স্পর্শ করিনি, কিন্তু সেখানে মা পুলিশের কাছে বলেছেন তিনি নাকি দরজা খুলে দেখেছেন আমি বালিশ চাপা দিয়ে ভাবিকে মেরে ফেলেছি। সরাসরি আমার বিরুদ্ধে সাক্ষী দিলেন মা। বললেন এতদিন আমি নিজের ছেলে বলে আমি বাঁচাতে চেয়েছি আমার সন্তানকে, কিন্তু এখন তিনি চান আসল খুনি শাস্তি পাক।
আমার মা যে আমাকে এইভাবে মিথ্যা বলে ফাঁসিয়ে দিবে এটা আমি কিছুতেই মানতে পারছি না। আপনারা যদি মনে করেন আমি খুনি তাহলে সেটাই মেনে নিন, ভাববেন যে ভাবির খুনির ফাঁসি হয়েছে। এমনিতেই মাকে পুলিশ থানায় নিয়ে যাওয়ার পর থেকে বাবা, ভাইয়া, ফুফু সবাই আমাকে এমনভাবে মানসিক টর্চার করছিল যেটা সহ্য করা অসম্ভব। সবার একই কথা, ওই সব প্যাকেটগুলো ভাইয়া দেখেছেন। আমার আর ভাবির মধ্যে নাকি ঝামেলা ছিল, আমার জন্য নাকি মা মিথ্যা মামলায় ফেসে গিয়েছে। এত অপবাদ আমার সহ্য হচ্ছিল না। এইসব মিথ্যা অপবাদ নিয়ে নিজের আপন মানুষের মধ্যে বেঁচে থাকা কষ্টকর। মায়ের সাক্ষীতে এইভাবে যে আমাকে ফেসে যেতে হবে এটা মেনে নেওয়া যাচ্ছে না। সবাই দরজা খোলার চেষ্টা করছে, আমাকে তারা ডাকছে, আমি চলে যাচ্ছি, তবে যারা ডাকছে তাদের কাছে নয়। আমার যা বলার আমি সবকিছু বলে গেলাম। মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতেই এই বিদায় রেকর্ডটা শেষ হলো, যেখান থেকে হৃদয় বলেছে পুলিশ থানায় নিয়ে গেছে তার মাকে। তার 10 সেকেন্ড আগে থেকে সাজু রেকর্ডটা আবার শুনলো। পিছনে টেনে টেনে 3বার শুনলো সাজু। এরপর শুরুর দিকে 1 মিনিট, আবার শেষের দিকে 1 মিনিট পুনরায় শুনলো সাজু। এসআই বিমল চিত্রের এরকম আচরণে বিব্রত, কিন্তু প্রতিবাদ করার কোনো উপায় নেই। কারণ সাজু নামের এই ব্যক্তিটি বর্তমানে ডেনমার্ক থেকে প্রশিক্ষণ নিয়ে আসা সরকারি 50 জন স্পেশাল ডিটেকটিভের একজন। 2024 সালে ছাত্র আন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীন দলের পতনের পর নতুন সরকার গঠন হয়। সেই সরকারই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কারণে দেশ থেকে বাছাই করা 50 জনের একটা টিম প্রশিক্ষণের জন্য পাঠিয়েছিল, যারা মাত্র 15 দিন আগে ফিরেছে। কিছুদিন পরই তাদের নিয়ে সরকার একটা নতুন টিম সংগঠন যাত্রা শুরু করবে। সাজু সেই 50 জনের একজন। একে চাইলেও অবহেলা করতে পারছে না বিমল চিত্র। হৃদয়ের মোবাইলটা রেখে সাজু ভাই হৃদয়ের বাবার দিকে তাকালেন আর বললেন, আপনার ছেলের কণ্ঠের সঙ্গে আপনাদের বংশের কারো কণ্ঠের মিল আছে কি? প্রশ্ন শুনে সকলের কপাল কুঁচকে যায়। এত বড় লম্বা একটা রেকর্ড, তাছাড়া যেখানে প্রায় পুরোটাই হৃদয় তার মেজো ভাই আর তার মাকে সন্দেহ করেছে, সেটাকে অন্য কারো রেকর্ড হিসেবে সন্দেহ করেছে সাজু। বিমল চিত্র বললেন, আপনি কি ভাবছেন সেটা যদি বলতেন তাহলে ভালো হয়। সাজু ভাই যেখানে বারবার রেকর্ডটা টেনে নিয়ে যাচ্ছিল আর শুনছিল, সেইখানটায় আবারও নিয়ে গেল। বিমল চিত্র আবারও শুনলো, কিন্তু সে তাকিয়ে রইল। সাজু ভাই বললেন, বিষয়টা বুঝলেন না? বিমল চিত্র মাথা দোলায়, কিছুই বুঝতে পারেনি সে। সাজু ভাই বললেন, রেকর্ডের 34 মিনিট 47 সেকেন্ডে খেয়াল করুন, মসজিদে আজান হচ্ছে, মাগরিবের আজান। তারপর দেখুন 35 মিনিট 40 সেকেন্ডে আবার গিয়ে আজানের আর কোনো শব্দ নেই, অথচ আজান সেইখানে শেষ হয়নি। হাইয়া আলাল ফালা একবার শেষ হয়ে আরেকবার যখন হাইয়া আলাল ফালা দিয়েছে, তখন গিয়ে আজান বন্ধ হয়ে গেছে। এরপর আর কোনো আজান নেই। আপনি যেহেতু আমাদের ধর্মের নয়, তাই আপনার কাছে হয়তো বিষয়টা ধরা পড়েনি। সাজু ভাইয়ের কথাটা শুনে সবাই নড়চড়ে বসলো। হৃদয়ের বাবা তখন বলল, হতে পারে মসজিদে বিদ্যুৎ চলে গিয়েছে, তাই মাইক বন্ধ হয়ে গিয়েছে। সাজু ভাই মাথা নেড়ে বললেন, আপনার যুক্তিও ঠিক আছে আঙ্কেল, সেটাও আমি ভেবেছি বলে কয়েকবার শুনলাম। আপনি ভালো করে লক্ষ্য করুন, 37 মিনিটে গিয়ে আজান আবারও শুরু হয়েছে, কিন্তু সেটা থেকে আর মুয়াজ্জিনের কণ্ঠ আলাদা। রেকর্ড আবারও প্লে করা হলো, এমনটা আগে কেউ মনোযোগ দিয়ে শোনেনি, সেটা বোঝা যাচ্ছে। এবার শুনে সবাই আবার সাজুর দিকে তাকায়। সাজু আস্তে করে বলে, রেকর্ডের শুরুর কথাগুলো হৃদয়ের নিচের। প্রথম আজানের সময় হৃদয়ের কণ্ঠ পরিবর্তন করা হয়েছে, মনে হচ্ছে হৃদয়কে কেউ খুন করেছে, গলায় ফাঁস দিয়েই করেছে। রেকর্ড অবশ্য চলছিল, কিন্তু খুনি রেকর্ড শুনেছে, পরে নিজের কিছু ভয়েস রেকর্ড করেছে, তারপর দুটো ভয়েস একসঙ্গে এডিট করে দুটোকে হালকা পরিবর্তন করেছে, যেন শুনতে একরকম মনে হয়। খেয়াল করে দেখুন, রেকর্ডটা মোবাইলে এডিট ফোল্ডারে রয়েছে। যদি সরাসরি রেকর্ড করা থাকতো তাহলে রেকর্ড ফোল্ডারে পেতাম। একটু থেমে সাজু আবারও বলল, আপনি তো তার বাবা, আপনি বলুন হৃদয়ের কণ্ঠের কাছাকাছি মিলে যায় এমন কি কেউ আছে? মোবাইলে কথা বললে কারো কণ্ঠ আপনার কাছে কি হৃদয়ের মতো মনে হতো? হৃদয়ের বাবা তখন মেজো ছেলে নিলয়ের দিকে তাকায়, কাপা কাপা কণ্ঠে বলে, নিলয় আর হৃদয়, ওরা কল দিলে আমি সহজে বুঝতে পারতাম না মোবাইলে কে কথা বলছে। মেজো ভাই হঠাৎ রেগে ফেটে পড়ল, কণ্ঠটা কাঁপছিল, কিন্তু চোখে ছিল আগুন। আমার কণ্ঠে মিল পাও কিভাবে বাবা? তুমি ছাড়া এত আত্মীয় স্বজন, পরিচিত মানুষ, কেউ তো কোনোদিন বলেনি আমার কণ্ঠ আর হৃদয়ের কণ্ঠ এক। এখন মন গড়া কথা বানিয়ে আমাকে ফাঁসাতে চাইছ? বাবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ধমক ছুড়ে দেয়। তারপর সে ঘুরে দাঁড়ালো সাজুর দিকে। মুহূর্তেই গলার স্বর পাল্টে গেল, প্রায় নম্র, অনুনয় ভরা। ভাই, আমি সহজ সরল মানুষ, হৃদয়ে রেকর্ডে যা বলেছে আমি ততটাও খারাপ নয়। আমার জীবনে লুকানোর কিছুই নেই, আমার দৈনন্দিন রুটিন একদম সোজা। ঘরের ভিতরে নেমে এলো নিস্তব্ধতা। নিলয় ধীরে ধীরে বলতে শুরু করলো, ফজরের আজান হলেই ঘুম ভাঙে, নামাজ পড়ি,
তারপর একটু হাঁটাহাঁটি করি, তারপর বাড়ি ফিরে 1 কাপ চা খেয়ে গোসল করি। 8টার মধ্যেই দোকানে যাই, বাজারের হোটেলে নাস্তা করে দোকান খুলে বসি। বাবা আসে প্রায় 10টার দিকে। এক মুহূর্ত থামলো, চোখ বুলালো সব উপস্থিত সবার মুখের ওপর। জোহরের আজান দিলে বাবা দোকান থেকে বের হয়ে নামাজে যায়, আর বাড়ি গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে আমার জন্য খাবার নিয়ে আসে। তারপর আবার সারাদিন দোকানে। এসার সময় বাবা বের হয়, আর আমি, কণ্ঠটা একটু ভারী করে উঠলো। রাত 11টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরি। কোনো মতে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় গেলে আমাকে ঘুম কুয়াশার মতো জড়িয়ে ধরে। শেষ কথাটা বলে নিলয় থেমে গেল, যেন আর কিছুই বলার নেই তার। ঘরের ভিতর তখন নিস্তব্ধতা, শুধু শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। উপস্থিত সবাই একে অপরের দিকে তাকাচ্ছে, কেউ কিছু বলছে না, শুধু মাথা নেড়ে যাচাই করছে শোনা কথাগুলো। নীরবতার ভিতরে হঠাৎ কথা বললেন সূচনার মামা, অর্থাৎ হৃদয়ের বড় ভাবির মামা। তিনি সাজুর দিকে তাকিয়ে ধীর সুরে বললেন, আপনার অনেক মূল্যবান সময় আমি নষ্ট করলাম। এসআই স্যারের কাছে আপনার পরিচয় শুনে আমি অবাক হয়েছি। আপনার সম্পর্কে আমি ততটা জানতাম না। কাল আমার এক বন্ধুর সাথে বিকালে কথা হচ্ছিল, তখন সেই আপনার নাম বলেছিল। সাজু কিছু বলল না, শুধু হাসলো। নিজের ব্যাগ থেকে কফি বের করে মগের মধ্যে ঢালতে লাগলো। কফির নেশাটা অনেক বেড়েছে। পরিস্থিতি এমন যে সাজু এখন নিজের ব্যাগে করে কফি নিয়ে যায়, যেখানে যাই প্রায় সেখানেই কফি থাকে। একসময় ঠান্ডা কফি খুব প্রিয় ছিল, কিন্তু এখন কফি হলেই হচ্ছে। অবস্থা বুঝে ব্যবস্থা। সূচনার মামা তখন বললেন, আমার বন্ধু রাতের ঘটনা শুনে আপনাকে আমার হয়ে মেল করেছে। আমি নিজেও জানতাম না, কিন্তু আপনি আসছেন সেটা দেখে আমি খুব খুশি হয়েছি। এবার যদি দ্রুত সূচনার হত্যাকারীকে শনাক্ত করতে পারেন, তাহলে আমি আরেকটু শান্তি পেতাম। সাজুভাই বলল, হৃদয়ের বাবার দিকে তাকিয়ে বললেন, আমি একটু হৃদয়ের ঘরে যেতে চাই, চলুন আমরা ওই ঘরে যাই। বিমল চিত্র ভাই, আপনিও আসেন। সাজু ভাই, হৃদয়ের বাবা, এসিপি বিমল চিত্র, মেজু ভাই ও সূচনার মামা সবাই মিলে হৃদয়ের ঘরের মধ্যে গিয়ে দাঁড়ায়। সবাই স্থির থাকলেও সাজু ভাই চারদিকে ঘুরে ঘুরে দেখতে থাকে। হৃদয়ের লাশ জেলা হাসপাতালের মর্গে আছে। কাল রাতেই পুলিশ এসে তার লাশটা উদ্ধার করে পোস্টমর্টম করতে নিয়ে গেছে। রাতেই পুলিশ ঘরের চারদিকের ছবি তুলে রেখেছিল, সেইগুলো সাজু আগে থেকেই দেখে নিয়েছিল। এসআই কে উদ্দেশ্য করে সাজু বলল, আপনার ছবিতে এইখানে একটা ব্যাগ দেখেছিলাম গোছানো, সেটা কোথায় গেল? এসআই বিমল চিত্র বললেন, কিসের ব্যাগ? সাজু বলল, হৃদয়ের লাশ যখন সিলিং এ ঝুলছিল, ঝুলন্ত অবস্থায় যখন দেখা যাচ্ছিল, তখন তার পিছনে একটা ব্যাগ ছিল। আপনার ছবিতে দেখেছিলাম, কিন্তু সেই ব্যাগটা এখন কোথায়? আর এইখানে নেই কেন? ঘরের জিনিসপত্র কি সরানো হয়েছে? মেজু ভাই বললেন, আমি সরিয়েছি। হৃদয় মনে হয় বাড়ি থেকে বের হয়ে যেতে চেয়েছিল, রাগ করে চলে যেতে চেয়েছিল, তাই হয়তো ব্যাগ গুছিয়ে রেখেছে, কিন্তু তার আগেই আত্মহত্যা করে মরে গেল। সাজু বলল, একটা মানুষ ব্যাগপত্র গুছিয়ে বাড়ি থেকে চলে যাবার সিদ্ধান্ত নিলে সেই মানুষটা কি আবার আত্মহত্যা করে? সূচনার মামা বললেন, আমারও মনে হচ্ছে এটা আত্মহত্যা হতেই পারে না, কিন্তু রেকর্ডে গরমিল ছাড়া আর শক্ত কোনো প্রমাণও তো নেই। সাজু ভাই মামার দিকে তাকিয়ে বললেন, আপনি তো টুকটাক রাজনীতি করেন তাই না? নিজ এলাকায় দাপটে আছে, আপনার পরিচয় আছে। মামা গর্বের সঙ্গে বললেন, ঠিকই ধরেছেন। আপনি আমাকে চিনেন নাকি? এত বড় একজন মানুষ, তিনি আবার আমার খবর রাখেন। সাজু বললেন, খাল কেটে কুমির আনে, কিন্তু অপরাধী হয়েও সব দোষ লুকাতে বেশি ভালো শাস্তে গিয়ে কেউ নিজেই আইনের আশ্রয় নেয়, এমনটা কখনো শুনেছেন মোশাররফ সাহেব? সাজুর ইঙ্গিতে খোঁচা পেয়ে তারপর চুপসে গেল মোশাররফ সাহেব। খানিকটা রাগ করলেন, সেটাও বোঝা যাচ্ছে। তিনি গম্ভীর গলায় বললেন, এটা কেমন ধরনের কথা? আপনি কি আমাকে সন্দেহ করছেন? সাজু দাঁত বের করে ঠোঁট নাড়িয়ে হাসলো, আপনাকে কেন সন্দেহ করব? আপনি তো পুলিশ ডাকলেন, নিজের ভাগ্নির হত্যার বিচার চেয়ে থানা পুলিশ মাতিয়ে দিয়েছিলেন। তারপর মোশাররফ সাহেব বলল, তাহলে ও কথা বললেন কেন? সাজু বলল, আরেকটু গভীরে যাই, তারপর আপনার সব প্রশ্নের উত্তর দেব। অবশ্য আমি উত্তর দেবার আগে আপনি নিজেই উত্তর পেয়ে যাবেন। মামা বেশ বিরক্ত হয়ে রইলেন। সাজু সেই দিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে সোজা মেজো ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, আপনার গলায় ওটা কিসের আঘাত? যখন থেকে এসেছি তখন থেকেই দেখছি মাফলার জড়িয়ে দাগটা বারবার লুকানোর চেষ্টা করছেন। মেজো ভাই হঠাৎ কি বলবেন ভেবে পাচ্ছে না। থতমত খেয়ে নিজেকে সামলে নিলেন, তারপর আস্তে আস্তে বললেন, রাতে ঘুমের মধ্যে গলায় জড়িয়ে গেছিল, খুলতে গিয়ে গিট্টু লেগে গেছিল। সাজু বলল, আপনার স্ত্রীর সিজার হয়েছিল কোন হসপিটালে? চলুন আমরা একটু ওই হসপিটাল থেকে ঘুরে আসি। যেহেতু আপনার স্ত্রীর মৃত্যু নিয়ে এইখানে একটা রহস্যের প্রশ্ন এসেছে, সেটাই খুঁজে পাই কিনা দেখি। নিজের স্ত্রীর মৃত্যুর ঘটনার কথা শুনতেই মেজো ভাই আবারও চুপসে গেল। মুখটা অন্ধকার করে এদিক সেদিক তাকিয়ে বললেন, ভাবি মারা গেল, হৃদয় মারা গেল, এদের খুনিদের আগে বের করেন।
সেই 7 মাস আগে কি হয়েছিল সেটা জানতে পারবেন নাকি বের করতে পারবেন? সাজু বলল, রশির মাঝখান থেকে টানলে কোনো লাভ নাই ভাই। যেখানে একটা সাইড থেকে টানলে পুরো অপর প্রান্তটা আমার সামনে চলে আসবে। মনে রাখবেন, খুনি সবসময় সত্য লুকাতে চায় না, সে শুধু এমন একটা মিথ্যা বেছে নেয় যেটার কাছে সে নিরাপদ মনে হয় তার। ঘটনাস্থলে যে জিনিসটা থাকার কথা ছিল না সেটাই আসলে আমাকে খুনির কাছে নিয়ে যাচ্ছে। মানুষ ভুলে যায়, সময় ভুলে যায়, কিন্তু খুনিরা একটা মাত্র ছোট্ট অভ্যাস কখনো মুছে যায় না। মোবাইল পকেটে রেখে সাজু, এসআই বিমল চিত্র ও মেজো ভাই নিলয়কে নিয়ে বাড়ি থেকে বের হয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলেন। 50 শয্যা বিশিষ্ট উপজেলা হাসপাতাল। পানগুচ্ছি নদীর তীরে অবস্থিত হাসপাতালটি বরল বাজারের পূর্ব পাশে উত্তর দক্ষিণ দিকে বয়ে যাচ্ছে একটি নদী। পূর্ব পারে খোয়াঘাট পার হলে হাসপাতালের এরিয়া। উপজেলা হাসপাতাল ব্যতীত সরকারি সকল প্রতিষ্ঠান নদীর পশ্চিম তীরে অবস্থিত। থানা বেস্ট, নির্বাচন অফিস, উপজেলা ভবন, প্রেস ক্লাব সবকিছুই বাজারের পাশেই। হৃদয়দের গ্রাম থেকে তারা সরাসরি মোড়লগঞ্জ সদরে এসে থামেন। বাজারের খোয়াঘাটে হৃদয়দের গ্রাম থেকে সরাসরি মোড়লগঞ্জ সদরে এসে থামেন। বাজারের খোয়াঘাট থেকে রিভার্স ট্রলার নিয়ে হাসপাতালে গিয়ে থামেন সাজুভাই, এসআই বিমল চিত্র ও হৃদয়ের মেছো ভাই নিলয়। ট্রলার থেকে নেমে সরাসরি হাসপাতালে গিয়ে উপস্থিত হয়। নিলয়ের যেই বন্ধু নিলয়ের স্ত্রীকে সিজার করেছিল তার সাথে দেখা করার জন্য হাসপাতালে গেল। ভদ্রলোকের নাম ডাক্তার ওবায়দুল সিদ্দিক। পুরো উপজেলা জুড়ে তার বেশ সুনাম আছে। সাজুর দাদার বদৌলতে ডাক্তারের সঙ্গে তার পূর্ব থেকে পরিচিত আছে, খুব ভালো পরিচিত আছে। সাজুর বাসাও ওই একই উপজেলায়। বারবার নির্বাচিত চেয়ারম্যান সাজুর দাদার বর্তমান পার্সোনাল ডাক্তার হলো এই ওবায়দুল সিদ্দিকী। মেজো ভাই নিলয় ডাক্তারকে উদ্দেশ্য করে বললেন, ভাবির খুনের তদন্ত চলছে। হৃদয় কাল আত্মহত্যা করেছে তা তো জানোই। ইনি হলো গোয়েন্দা, তোমার সাথে দেখা করতে এসেছে। ডাক্তার ওবায়দুল সিদ্দিক বললেন, পরিচিত হতে হবে না, আমি সাজুকে চিনি। ওর দাদাকে তো আমি গত 3 বছর ধরে চিকিৎসা দিচ্ছি। তারপর সাজু ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, সাজু তদন্তের জন্য আমার কাছে এলে সব সময় গল্প শুনতাম, এবার নিজের চোখে দেখার সুযোগ পেয়ে গেলাম। সাজু সংক্ষেপে বলল, 7 মাস আগে ওনার স্ত্রী হাসপাতালে এসে সিজার করেছিল। আপনি সম্ভবত সিজার করেছিলেন। আমি জানতে চাচ্ছি, সিজারের পর দিন হঠাৎ করে কিভাবে তার স্ত্রী মারা গেল? আপনার কাছে কি কিছু মনে পড়ে? মৃত্যুটা কি স্বাভাবিক ছিল নাকি অস্বাভাবিক কিছু? ডাক্তার একটু চমকে ওঠে, যদিও সেই চমকানোতে কোনো সন্দেহের কিছু নেই, বরং আচমকা এই পুনরাস্মৃতি নিয়ে কথা বললে একটু অবাক হওয়া স্বাভাবিক। গলাটা পরিষ্কার করে ডাক্তার বললেন, সবকিছু মোটামুটি ঠিক হয়েছিল। ওনার অপারেশন হয় হাসপাতালের পাশেই আমার ক্লিনিকে। শরীরে সামান্য কিছু সমস্যা ছিল, কিন্তু মেজর নয়। সিজারের পরের দিন আমি এখানে রাউন্ডে ছিলাম। হঠাৎ নিলয় আমাকে কল দিয়ে বলে ওনার স্ত্রী শ্বাস নিচ্ছে না। আমি দ্রুত রাউন্ড থেকে বের হয়ে ক্লিনিকে গেলাম। পরীক্ষা করার পরে দেখলাম তিনি মারা গেছে। জিজ্ঞেস করলাম কি হয়েছে। নিলয়ের বাবা মা ভাবি কেউ কিছু বলতে পারে না। নিলয় ক্লিনিকে ছিল না, ওকে ওর বাবা কল দিয়ে জানানোর পর উনি ওইখান থেকে আমাকে কল দিয়েছে। আন্টি বলেছিলেন তিনি সামনে ছিলেন। হঠাৎ রোগী বুক ধরে নাকি অস্থির হয়ে ওঠে, শরীরে জ্বালা পোড়া, শ্বাসকষ্টের কথা নাকি জানায়। তারপর নিজের সন্তানকে আস্তে করে স্পর্শ করে। তারপর পরবর্তী 5 মিনিটের মধ্যে সবকিছু স্তব্ধ হয়ে যায়। আমি বলেছিলাম যে মৃত্যু নিয়ে কোনো সন্দেহ হলে তারা পোস্টমর্টম করতে পারে, কিন্তু ওনার পরিবার থেকে চাচ্ছিল না। তাছাড়া নিলয়ের পরিবারের শ্বশুর শাশুড়িও নেই, ওই দিক থেকেও কোনো চাপ ছিল না। তাই স্বাভাবিক মৃত্যু মেনে নিয়ে তারা লাশ বাড়িতে নিয়ে যায়। এই তো, এর বেশি আর কিছু জানি না। সাজু বলল, আচ্ছা সেই দিন কি কোনো দায়িত্বশীল নার্স বা কোনো কর্মকর্তা ছিল না? কোনো বয় এমন কেউ যিনি এখানে কি হয়েছিল সেটা সম্পর্কে বলতে পারবে? ডাক্তার বলল, না, থাকলে বা আমাকে জানালে আমি তো সবার আগে তাদের বিরুদ্ধে কথা বলতাম, যদিও তেমন অস্বাভাবিক কিছুই জানতাম না। সাজু উঠে দাঁড়ায়। বিমল মিত্রের বিরক্ত লাগছে। এই সামান্য জানা কথা আবার জানার জন্য এতটা দূরে কষ্ট করে আবার হাসপাতালে আসার কি দরকার ছিল? ঘটনা সবই তো পরিষ্কার। শুধু শুধু হয়রানি করে ছোট ছোট করার কোনো দরকারই ছিল না। কোনো মানেই হয় না এসব দৌড়দৌড়ির। এমনিতেই মামলা নিয়ে দিনরাত এক হয়ে যাচ্ছে। তারা হাসপাতাল থেকে বের হয়ে আবারও ট্রলারে গিয়ে ওঠে। বের হবার আগে সাজু ভাই ডাক্তারের সঙ্গে কি যেন একা একা কথা বলছিলেন। কথা বলার সময় সাজু নিজেই এসআইকে আর নিলয়কে দূরে সরিয়ে দেয়। ডাক্তারের সঙ্গে কি কথা হয়েছে সেটা জানতে খুব ইচ্ছা করছে বিমল চিত্রের। আবার ডাক্তারের সঙ্গে কথা শেষ করে আবার ট্রলারে ওঠার আগে মোবাইলে যেন কার সাথে কথা বলেছে 2 মিনিট। নিশ্চয়ই কিছু একটা বের হচ্ছে, ভাবলেন জিজ্ঞেস করবে, কিন্তু সে কিছু বলার আগে সাজু নিলয়ের দিকে তাকিয়ে বলল, নিজের ভাইয়ের খুনিকে চোখের সামনে খুন করতে দেখার পরও আপনি খুনিকে বাঁচাতে চাইছেন, কাজটা কি ঠিক করছেন?
নিলয় এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। ট্রলারের ইঞ্জিনের ভটভট শব্দ আর নদীর মাঝখানে বাতাসের সশসরে মেলা। বিমল চিত্র বললেন, কি উনি জানেন খুনিকে? সাজু বলল, হ্যাঁ জানেন। ওনার গলায় দাগটা দেওয়া হলো খুনির দেওয়া আঘাত। সম্ভবত হৃদয়কে খুন করার সময় উনি যখন দেখে ফেলেছেন, তখন ওনাকে ভয় দেখানোর জন্য কিছু একটা দিয়ে ওনার গলায় চেপে ধরেছিল। নিলয় বলল থতমত খেয়ে, না না, কি বলছেন? আমি কিভাবে জানবো খুনিকে? জানলে তো সবার আগেই বলে দিতাম। সাজু বলল, ভয় পেয়েছেন? খুনি ভয় দেখিয়েছে বলে ভয় পাচ্ছেন। হৃদয়ের রেকর্ড বাকিটা সবটুকুই আপনিই করেছেন, আর কণ্ঠটা আপনারই, এতে কোনো সন্দেহ নেই। এটাও আপনি করেছেন ভয়ে। জীবন হারানোর ভয়। আপনাকে নিয়ে এত দূরে আসার একটাই বড় কারণ, আর সেটা হচ্ছে আলাদা নিয়ে আসা। সবকিছু যেন স্বাভাবিকভাবে যেন বলতে পারেন, সেই নিশ্চয়তা দিতে চাই। এসআই বিমল চিত্র বললেন, কে সেই খুনি? আপনি কি সেটা ধরতে পেরেছেন? নিলয় বলল, হ্যাঁ। সাজু বলল, তাহলে কে সেই খুনি? সাজু ভাই প্রথমে কিছু বলল না। ও দূরের ঘাটের দিকে তাকিয়ে আছে আর কিছু একটা ভাবছে। বিমল চিত্র আরো কিছু জিজ্ঞেস করতে গিয়েও থেমে যাচ্ছেন। সাজু ভাই সেইভাবে পাড়ের দিকে তাকিয়ে বললেন, হৃদয়কে খুন করেছে হৃদয়ের বড় ভাবির মামা মোশাররফ সাহেব, যার ডাকনাম হলো তাহের। এসআই বিমল চিত্র অবাক হয়ে তাকিয়ে রইলেন। অবাক হয়েছে হৃদয়ের মামার মেলের কারণে। সে এইখানে এসেছে শুধু তদন্ত করার জন্য, আর সেটা এসেছে সূচনার মামার মেলের কারণে। এসআই বিমল মিত্র সেটা ভালো করেই জানে। খুনি খুন করে আবার নিজেকে বের করার জন্য গোয়েন্দা নিয়ে আসবে। মানুষ কি এতটাই বোকা নাকি? এসআই বিমল মিত্র মনে মনে হাসলেন। এই প্রথম তার মনে হচ্ছে সাজু নামের এই লোকটা একটা অপদার্থ। সামান্য এই কথাটাও জানে না যে খুনি নিজেই কেন গোয়েন্দা ডাকবে। মানুষ কি এতটাই পাগল নাকি? সাজু বলল, আমাকে মেল করেছে তাহের সাহেবের বন্ধু। তাহের সাহেব কিন্তু জানতেন না যে গোয়েন্দা আসবে। তিনি নিজেও বলেছেন তিনি ইচ্ছা করে আমাকে ডাকেন নাই। সেটা মনে আছে তো? নিলয় ও এসআই বিমল মিত্র দুজনেই মাথা নেড়ে বোঝায় তাদের কিছুই মনে নেই। তবে নতুন ঘটনার গন্ধ পেয়ে বিমল মিত্র খানিকটা মনোযোগ দিলেন। ট্রলার প্রায় ঘাটের কাছাকাছি। এপারে নদীর তীরে মসজিদের মাইকে আজান দিচ্ছে। সাজু নিজের ঘড়ির দিকে তাকায়। নদীতে সূর্যের নরম আলো মৃদু ঢেউয়ের তালে তালে চকচক করছে। মাঝ নদীতে তেল ভর্তি কার্গো জাহাজটি হর্ন বাজিয়ে সামনের জাহাজকে সংকেত পাঠাচ্ছে। ঘাটে ট্রলারটা ভিড়েছে। ইঞ্জিনের ভটভট শব্দটা বন্ধ হয়েছে। তারা নিজেই ভোর থেকে নামলেন। সামনেই অজু করার ঘাট। সাজু বলল, নামাজ পড়ে আমরা এখানে একজনের সাথে দেখা করব। আপনি একটু অপেক্ষা করুন, আমি মসজিদে যাচ্ছি। এখন নামাজ না পড়লে পরে আর সময় পাবো না। বিমল মিত্র চায়ের দোকানে গেলেন আর চা খেলেন। বউয়ের সঙ্গে কিছুটা কথা বললেন, সময় পার করলেন। তারপর সাজুর জন্য অপেক্ষা করছে। নামাজ পড়ে সাজু যখন আসছিল, তখন সাজুর সঙ্গে একজন মধ্যবয়স্ক মানুষ। তার পরনে পাঞ্জাবি আর পাজামা। পান খেয়ে পাঞ্জাবির বুকের খানিকটা অংশ পানের পিকের দাগ লেগে আছে। লোকটার বয়স আন্দাজ করার চেষ্টা করলো বিমল মিত্র। খুব মনোযোগ দিয়ে সাজুর কথাগুলো শুনছিলেন। বিমল মিত্র সামনে এসে সাজু বলল, ইনি হলেন তাহের সাহেবের বন্ধু। তার করা মেল পেয়ে আমি গ্রামে গিয়েছিলাম। ওনার নাম হলো আফজাল তালুকদার। তারপর লোকটার দিকে তাকিয়ে সাজু বলল, গতকাল রাতে 8টার পরে আপনার সাথে তাহের সাহেবের কি কথা হয়েছিল আর কি কি বলেছে সবকিছুই বলুন। ইনি হলেন আমাদের থানার এসআই বিমল মিত্র। আপনার সাথে যেভাবে কথা হয়েছে সেইভাবে বলেন। আফজাল সাহেব মুহূর্তের মধ্যে পানের পিক নদীর তীরে নিক্ষেপ করে মুখ পরিষ্কার করে নিলেন। তারপর সামনে তাকিয়ে বললেন, তাহেরের বোনের একমাত্র মেয়েকে সে নিজের চেয়েও বেশি ভালোবাসতো। মেয়েটা খুন হয়েছে যে দিন, সেই দিন অনেক কান্নাকাটি করেছিল। দিনের মধ্যে অন্তত 2বার কল করতাম। কাল রাতেও আমি তাই খোঁজ নেওয়ার জন্য কল করি। তাহেরকে জিজ্ঞেস করলাম কোনো আপডেট আছে কিনা। তাহের আফসোস করছিল আর বলছিল যে খুনিকে ধরতে পারছে না। আবার বাড়ির ছোট্ট ছেলেটাও নাকি আত্মহত্যা করেছে। আমি ওর সাথে কথা শেষ করে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করি। আমি জানতাম আপনি কারোর সাথে মোবাইলে কথা বলেন না বিস্তারিত। আমার মেয়ের মাধ্যমে আমি আপনার কাছে একটা ঘটনা বিস্তারিত লিখে পাঠানোর ব্যবস্থা করি নিজেই। আর আমার মোবাইল থেকে আমার মেয়ে আপনাকে একটা মেল করে। আপনাকে মেল পাঠানোর পরে আমি জানাই যে আমাদের উপজেলার একজন গোয়েন্দা আছে। আমি নিজেই সবকিছু বলে দিয়েছি। শুনে তাহের অনেকটা বিরক্ত হয়। সে জানায় যে গোয়েন্দা আসার দরকার নাই, পুলিশ জানে কে খুন করেছে। আমি তখন আমার মেয়েকে বলে আবারও আপনার কাছে মেসেজ পাঠাতে বলি। আমি ভেবেছিলাম আপনি হয়তো যাবেন না, কিন্তু সকাল 11টার দিকে তাহের আবার আমাকে কল দিয়ে রাগারাগি করে গোয়েন্দা কেন এসেছে, আমি কেন নিষেধ করিনি, ইত্যাদি ইত্যাদি অনেক কথা শোনায় আমাকে। এসআই বিমল মিত্র সাজুর দিকে তাকিয়ে রইল। হৃদয়ের মেঝো ভাই নিলয়ের চেহারাটা একদম পরিবর্তন হয়ে গেছে। সাজুর মোবাইলে কল আসে। পকেট থেকে মোবাইল বের করে রিসিভ করে। তারপর 30 সেকেন্ড কথা বলার পর সাজু ভাই কল কেটে দেয়।
কথা শেষ করেই বললেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দরকার হলে আবারও যোগাযোগ করব। বিমল ভাই চলুন, একটু জরুরি যেতে হবে। বিমল বলল, কোথায়? সাজু বলল, গেলেই দেখতে পারবেন। দুটো মোটরসাইকেল ভাড়ায় নিয়ে এক গাড়িতে সাজু ভাই ও অপর গাড়িতে এসআই বিমল মিত্র ও নিলয় রওনা দিল। সাজু ভাইয়ের গাড়িটা সামনে সামনে আর পিছনে পিছনে এসআই বিমল মিত্র ও নিলয়ের গাড়ি। প্রায় 15 মিনিট পরে তারা একটা ছোট্ট বাজারের মধ্যে গিয়ে দাঁড়ায়। বাজারের এক প্রান্তে কিছু মানুষের ভিড়। সাজু ভাই ভিড়ের মধ্যে এগিয়ে গেলেন। পিছনে পিছনে এসআই বিমল মিত্র ও নিলয় আসলেন। ভিড়ের মাঝে হাতে পিছন মারা করে বাঁধা অবস্থায় মাটিতে বসে আছে তাহের সাহেব, হৃদয়ের বড় ভাবের মামা তাহের। সবুজকে দেখে তিনি আবার চোখ বড় বড় করে তাকিয়ে বললেন, আমাকে কেন ধরতে বলেছেন? মাস্তানি করেন, এর পরিণাম কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। সাজু ভাই কথাটা যেন গায়ে মাখলেন না। তিনি এসআই বিমল মিত্রের দিকে তাকিয়ে বললেন, গ্রাম থেকে বের হবার আগে যখন আমি বাড়ি থেকে বের হচ্ছিলাম তখনই বোঝা যাচ্ছিল তিনি যে কোনো সময় সেখান থেকে পালিয়ে যাবেন, হারিয়ে যেতে পারে। সম্ভবত তিনি বুঝতে পেরেছিলেন তার অপরাধ আর চাপা থাকবে না। আমি তাই সেই জন্য এই গ্রামের পাশের গ্রামের পরিচিত 2 জন লোককে আমি বলেছিলাম তার উপর নজর রাখতে। ওরা তাহের সাহেবকে পালাতে দেখে পিছন থেকে এই বাজারে এসে তাকে আটক করেছে। এসআই বিমল মিত্র বললেন, তাহলে খুন ইনি করেছেন। তাহলে হৃদয়ের ভাবিকে কে খুন করেছে? সাজু ভাই কোনো জবাব দেয় না। জবাব না দিয়ে সাইডে দাঁড়িয়ে থাকা হৃদয়ের মেছো ভাই নিলয়ের দিকে তাকিয়ে রইলেন। বিমল মিত্র বললেন, নিলয় সাহেব। সাজু মাথা নাড়ায়, বললেন, না, নিলয় তার ভাবিকে খুন করে নাই, খুন করেছে আরেকজন। আমরা খুব কাছাকাছি চলে এসেছি, আরেকটু অপেক্ষা করুন। চলুন ওনাদের গ্রামে যাওয়া যাক। তারপর মেঝো ভাই, নিলয়, এসিপি বিমল মিত্র আর সাজু ভাই সবাই মিলে আমাদের গ্রামে চলে গেল। আমাদের গ্রামে সোজা আমাদের গ্রামের বাজারে চলে যায়। বাজারে গিয়ে আমাদের দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। এইভাবে হঠাৎ করে আমাদেরকে দেখে বাবা অনেকটা ঘাবড়ে যায়। বাবা বলল, স্যার আপনারা এইখানে কখন আসলেন আর এইখানে কি জন্য এসেছেন? এসআই বিমল মিত্র স্যার সাজু ভাইকে জিজ্ঞেস করলেন, স্যার আপনি আমাদেরকে এইখানে কেন নিয়ে এসেছেন? তারপর সাজু ভাই যা বলল তার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। নিলয়ের দিকে তাকিয়ে সাজু ভাই বলল, কারণ হলো তোমার বড় ভাবির খুনি তোমার নিজের বাবা। আর হ্যাঁ, শুধু এইটাই নয়, তোমার স্ত্রী যাকে তুমি মৃত বলে জানো, যে কিনা হসপিটালে তোমার বাচ্চাকে জন্ম দিতে গিয়ে মারা গিয়েছে, এইটা জানো। আসলে সেটা সত্য নয়, তাকে মারা হয়েছে, খুন করা হয়েছে তাকে। আর সেই খুনটা অন্য কেউ করেনি, তোমার নিজের বাবা করেছে। নিলয় বলল, কিন্তু কেন? আমার বাবা কেন আমার স্ত্রীকে মারতে যাবে? তার কোনো কারণ তো নেই, কারণ আমার বাবা তো অনেক ভালো মানুষ, তার যে খুন করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তখন সাজু ভাই বলল, সেটা তোমার বাবাকে জিজ্ঞেস করো। তখন নিলয় জিজ্ঞেস করলো, বাবা, গোয়েন্দা সাজু ভাই যা বলছে তা কি সত্য? তখন তার বাবা আমতামতা করে বলে, কি বলছিস এসব বাবা? তুই আমাকে অবিশ্বাস করছিস? তুই জানিস না তোর বাবা কেমন? তখন সাজু ভাই বলল, এইখানে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যার কারণে আপনার মুখ দিয়ে কিছু বের হচ্ছে না। চলেন আপনাকে থানায় নিয়ে 3rd ডিগ্রি যখন টর্চার দিব, তখন আপনার মুখ দিয়ে সব সত্যি কথা এমনিতেই বের হয়ে যাবে। আপনি মুরব্বী মানুষ, তাই আপনাকে সম্মান দিয়ে কথা বলতেছি। যদি তা না করেন তাহলে আপনাকে থানায় নিয়ে যেতে বাধ্য হব। আপনি ভালোই ভালোই বলেন হৃদয়ের বড় ভাবি এবং মেঝো ভাবিকে কেন খুন করেছেন। যদি সত্যি কথা স্বীকার করেন তাহলে আপনার শাস্তি কম হতে পারে, আর যদি আমরা বের করি সত্যি কথা তাহলে আপনার ফাঁসি ছাড়া আর কোনো গতি নেই। তখন হৃদয়ের বাবা কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমার ভুল হয়েছে স্যার, আমাকে ক্ষমা করে দিন। তারপর নিলয় বলল, তার মানে সত্যি বাবা তুমি আমার স্ত্রী এমনকি বড় ভাবিকে খুন করেছো? তখন হৃদয়ের বাবা বলল, হ্যাঁ, আমি তোর বড় ভাবি এমনকি তোর স্ত্রীকে খুন করেছি। তখন নিলয় জিজ্ঞেস করলো, কিন্তু কেন বাবা? এতে ওদের কি দোষ ছিল? আর তুমি কেন খুন করতে গেলে? তারা তো তোমাকে নিজের বাবার মতো ভালোবাসতো, তোমাকে সম্মান করত, তাহলে এসব কেন করতে গেলে? তখন হৃদয়ের বাবা বলতে থাকে, আমি কখনোই তোর স্ত্রীকে সহ্য করতে পারতাম না, আমি তোর বিয়েতে কখনোই রাজি ছিলাম না, কিন্তু তুই জোর করে ওই বিয়েটা করেছিলি। আমি চেয়েছিলাম তুই আমার পছন্দ করা মেয়ের সাথে বিয়ে করবি, কিন্তু না, তুই নিজের মতো করে একটা বিয়ে করে নিয়ে আসলি। আমি কখনো কল্পনা করতে পারি নাই যে তুই এরকম কাজ করবি। তখন আমি হসপিটালে একটা সুযোগ পাই তোর স্ত্রীকে মারার জন্য, এতে আমার উপর কোনো খুনের অভিযোগ আসবে না। যখন তোর বড় ভাবি কোনো একটা দরকারে হসপিটালের রুম থেকে বের হয়ে যায়, আমি তখনই তোর স্ত্রীর অক্সিজেন মাস্কটা খুলে ফেলি। তখন তোর মা জিজ্ঞেস করে, এ কি, তুমি এসব কি করছো? বৌমা তো মারা যাবে।
আমি তখন বললাম, মারা যাক, আমি চাই না এই মেয়ে আর বেঁচে থাকুক। আমি যদি সুযোগ পেতাম ওই দিন তোর ছেলেকেও মেরে ফেলতাম, কারণ আমি চাই না ওই মেয়ের কোনো সন্তান এই বাড়িতে থাকুক। কিন্তু তা আমি পারিনি। তোর মা আমার সাথে অনেক জোরাজুরি করেছিল, কিন্তু আমার জোরাজুরিতে পারেনি। আমি বললাম, তুমি যদি এই কথা কারো সাথে বলো তাহলে আমার মরা মুখ দেখবে, ব্যাস এতেই হয়ে যায়। তোর মার মুখ বন্ধ করার জন্য এইটুকুই যথেষ্ট ছিল। কিন্তু কিভাবে যেন তোর বড় ভাবি দেখে ফেলে, বিষয়টা জানালা দিয়ে কিভাবে যেন দেখে। পরবর্তীতে যখন অনেক পরে রুমে আসে, আমি জিজ্ঞেস করি কোথায় গিয়েছিলে, তখন তোর বড় ভাবি বলে, আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম। আমি কিছুটা আন্দাজ করতে পারি, কিন্তু আমি কিছু বলি না। পরবর্তীতে তোর বড় ভাবির উপর আমি নজর রাখতে শুরু করি, আর আমার সন্দেহটাই সঠিক হয়। তোর বড় ভাবি সবকিছু দেখে ফেলেছিল, কিন্তু কারোর সাথে শেয়ার করতে পারছিল না। যদি এইখানে তুই নিজে জড়িত থাকিস, কিন্তু ভয়ে কারোর সাথে কিছু বলতে পারে নাই। সে এই বাড়িতে একজনকে বিশ্বাস করত, আর সে হলো আমাদের বড় ছেলে। তাই একদিন রাতে আমি তোর মায়ের সাথে পরিকল্পনা করি যে আমাদের বড় ছেলেটা আর এই দুনিয়াতে বেঁচে নেই, আর বড় বৌমাও একা হয়ে গেছে। আর মেজ বৌমার সাথে কি হয়েছে সেটা তো আমি বললামই। আমি বলছিলাম কি, আমাদের বড় বৌমা তো এই বাড়িতে আমাদের সাথেই থাকে, কেমন হয় আমি যদি নিলয়ের সাথে ওর বিয়ে দিয়ে দেই, ওর বাবা মার সাথে কথা বলে দেখি। তখন তোর মা বলল, আমি কিছু জানি না, তোমার যা ভালো মনে হয় তাই করো। তখন আমি তোর রুমে চলে গেলাম। তোর রুমে গিয়ে তোর মতামত নিয়ে তারপর তোর বড় ভাবির বাবা মায়ের সাথে কথা বললাম। ওনারাও রাজি, আমাদের ঘরের বউ আমাদের সাথেই থাকবে, তাও আবার আমাদের ঘরের বউ হয়েই। তারাও আর দ্বিমত করতে পারলো না, সবাই রাজি ছিল। কিন্তু এইখানে রাজি না শুধু তোর বড় ভাবি। তোর বড় ভাবি চাচ্ছিল আমার ছোট ছেলে হৃদয়ের সাথে বিয়ে করতে, কিন্তু কেন সেটা আমি বুঝতে পারছিলাম না। যখন আমি পরবর্তীতে বুঝতে পারি, তখন আমার মনে হয় তাকে আর বাঁচিয়ে রাখা সম্ভব না। কথাগুলো ছিল এরকম, আমি অনেক চুপ করে থেকেছি, অনেক সহ্য করেছি। এই চুপ করে থাকাটা আমার ভিতরে কুরে কুরে খাচ্ছে। আমি সবাইকে সব সত্যি কথা বলে দিতে চাই, কিন্তু বলতে পারি না, আমার ভয় করে। কিন্তু আমি কাকে বিশ্বাস করে এই কথাগুলো বলবো, একটু বলতে পারবি? বুঝতে পারলাম কথা বলা শেষ করে কল কেটে দিয়েছে। আবারও যেন কাকে কল করেছে, আড়ি পেতে ভালোভাবে মনোযোগ দিয়ে শুনতে লাগলাম। বুঝতে পারলাম আমার ছোট ছেলে হৃদয়কে কল করেছে। কল দিয়ে বলল, তুমি এক্ষুনি বাসায় আসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। এইটা বলেই আবারও কল কেটে দেয়। তখনই আমি মনে মনে সিদ্ধান্ত নেই, আজকে রাতের মধ্যেই ওকে মেরে ফেলতে হবে, না হলে আমার সব পর্দা ফাঁস হয়ে যাবে। আর সব থেকে বড় কথা হলো, তার বিকালের মধ্যেই আমার ছোট ছেলে আমাদের বাড়িতে এসে হাজির হয়। আমি বুঝতে পারছিলাম না কি করব। রাত্রে বেলা সবাই যখন ঘুমিয়ে পড়ে, তখন আমি হৃদয়ের রুমে যাই, গিয়ে দেখি সে ঘুমিয়ে আছে। তখন আমি একটু নিশ্চিন্ত হলাম, কিন্তু আমার চোখ আটকে যায় হৃদয়ের বালিশের কাছে রাখা ওই স্প্রে আর একটা প্যাকেটের দিকে। আমি হাত দিতেই বুঝতে পারলাম যেগুলো আমি বাজার থেকে আনিয়েছিলাম ওইগুলো হৃদয়ের কাছে কিভাবে আসলো, আমি কিছুই বুঝতে পারলাম না। তখন আস্তে করে আমি বালিশের কাছ থেকে স্প্রে আর প্যাকেটটা নিয়ে তোর ভাবির রুমে যাই। সেইখানে গিয়ে দেখি সে এখনো সজাগ আছে, কিন্তু লাইট অফ করা। আমি আসতেই আমাকে জিজ্ঞেস করলো, কে এসেছে, কে ওইখানে, হৃদয় নাকি? আমি কোনো কথা বলছিলাম না। আমি চুপচাপ ওর কাছে গেলাম, কাছে গিয়ে ওর নাকের সামনে ওই স্প্রেটা করে দিলাম। সাথে সাথেই ও অজ্ঞান হয়ে গেল, আর আমি তাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছি। তখন আমি বুঝতে পারলাম এই রুমের দিকে কেউ একজন আসছে। তখন আমি দরজার পাশে গিয়ে লুকিয়ে পড়লাম। বুঝতে পারলাম হৃদয় এসেছে। হৃদয় যখন দরজা লাগিয়ে দিবে, ঘরটাই অন্ধকার থাকার কারণে আমাকে দেখতে পারে নাই। দরজা লাগানোর সাথে সাথে আমি আস্তে করে সুযোগ বুঝে দরজা খুলে বের হয়ে যাই। তখন এসিপি বিমল মিত্র আবারও জিজ্ঞেস করলো, ওই প্যাকেটটা কি জন্য এনেছিলেন, আর প্যাকেট দিয়ে কি কাজ ছিল আপনার? তখন বাবা আবারও সবকিছু বলতে শুরু করলো। সব অপরাধ যেহেতু জানা হয়ে গেছে, তাহলে এইটা আর বাদ থাকবে কেন? এইটাও সবকিছু সত্যি করে বলে দেই। ওইসব প্যাকেট আমি মাঝে মাঝে আমাদের বাজারের দোকান থেকে নিয়ে আসতাম, আর ওই স্প্রেটাও আমি ওই দোকান থেকে নিয়ে এসেছিলাম। আর বাজারের দোকানদারকে আমি বলেছিলাম কাউকে যেন কিছু না বলে। তখন নীলয়ের বাবা নীলয়ের দিকে তাকিয়ে বলল, যখন সবাই ঘুমিয়ে পড়তো, তখন আমি তোর মায়ের নাকের কাছে ওই স্প্রেটা করে দিতাম, আর তোর মা সাথে সাথে অজ্ঞান হয়ে যেত, আর আমি রুম থেকে বের হয়ে যেতাম। কিন্তু তোর আম্মু সেটা বুঝতেও পারতো না। আমি রুম থেকে বের হয়ে সোজা তোর ভাবির রুমে চলে যেতাম। রুমে যাওয়ার পর তোর বড় ভাবির নাকের কাছে ওই স্প্রেটা করে দিতাম, আর সাথে সাথে সে অজ্ঞান হয়ে যেত। তারপর আমি তৃপ্তি ভরে আমার মনের স্বাদ মিটিয়ে আসতাম।
ওই দিন যখন তোর বড় ভাবিকে আমি হত্যা করছিলাম তখন হৃদয় যদি ওই রুমে না যেত তাহলে এত কিছু কখনোই ঘটতো না, আর পুলিশও আসতো না। ওই যাওয়ার কারণে তোর মা তাকে হাতে নাতে ধরে। তোর মা গিয়েছিল হয়তো পানি খাওয়ার জন্য, কিন্তু সেইখানে গিয়ে দেখে কিসের যেন একটা শব্দ হলো। তারপর তোর ভাবির রুমের দিকে যাই, গিয়ে দেখে তোর বড় ভাবির রুমে হৃদয় লাইট জ্বালিয়ে দাঁড়িয়ে আছে। যখনই তোর মা যায় তখনই তোর মা জিজ্ঞেস করে, কিরে হৃদয়, তুই এইখানে কি করছিস? তারপরে সবকিছু তো আপনারা ভালো করেই জানেন। তারপর তোর বড় ভাবির মামা থানায় গিয়ে মামলা করে দেয়। মামলা করার পর তদন্ত করার পর অনেকটাই দোষ এসে হৃদয়ের ঘাড়ে পড়ে, যেহেতু হৃদয় তার বড় ভাবির ঘরে রাতে একা গিয়েছিল আর সেটা তোর মা দেখে ফেলেছে। আর দেখার পর যখন সবকিছু পুলিশকে বলে দেয়, সেই সুবাদে তোর বড় ভাবির মামাও জানতে পারে। আর হৃদয়কে কিভাবে যেন খুন করে চলে যায় বুঝতেও পারিনি আমরা। ওর খুনটা এরকম ছিল যে বোঝার কোনো উপায় ছিল না যে তাকে খুন করা হয়েছে নাকি সে ফাঁস নিয়ে নিজেই আত্মহত্যা করেছে। সে মরে যাওয়ার আগে একটা সুইসাইড নোট লিখে গিয়েছিল। লেখাটা এরকম ছিল যে মরার আগে সে সবকিছু ফোনের মধ্যে রেকর্ড করে গিয়েছে। আমার রেকর্ডটা শোনার পর মনে হয়েছিল সে নিজে সুইসাইড করেছে, তার উপর খুনের অভিযোগ, আর আমরা সকলেই যে তাকে অবিশ্বাস করেছি। তারপরে সে ভেঙে গিয়েছিল আর সে খুন করেছে, আমি এটাই ভেবে নিয়েছিলাম আর নিজে নিজে আফসোস করছিলাম যে নিজের ভুলের কারণে নিজের ছেলেকেই হারাতে হলো। আমি কতটা বোকা। তখন নিলয় চোখ মুখ গরম করে বলল, বাবা তুমি কতটা খারাপ, আর আমি তোমাকে কতটা ভালো মনে করতাম। তখন হৃদয়ের বাবা বলল, আমাকে পারলে ক্ষমা করে দিস। তখনই গোয়েন্দা নীল বলল, এখন চলুন, আপনাকে নিয়ে যাওয়া হবে থানায়, ক্ষমা করার মালিক তো আল্লাহ তাআলা। তারপর নিয়ে যাওয়া হবে কোর্টে, কোর্ট নির্ধারণ করবে আপনার কি যাবজ্জীবন কারাদণ্ড হবে নাকি ফাঁসি হবে। সেইটা তো আদালতে নিয়ে যাওয়ার পরই সিদ্ধান্ত হবে। তো এইভাবে এই গল্পটা শেষ হয়ে গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। নীরব মৃত্যু গল্পের শেষ পর্ব এখানেই এন্ড করা হলো। তো গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। যদিও এই গল্পটা হয়তো তেমন একটা ভালো লাগে নাই তোমাদের কারো কাছেই, আমি বুঝতে পেরেছি অনেকের কমেন্ট দেখে, কিন্তু আমি কথা দিচ্ছি নেক্সট টাইম যে গল্প নিয়ে আসবো তোমাদের কাছে 100% ভালো লাগবে। তো যারা যারা পুরো গল্পটা দেখেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা যে গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে। তোমার একটি মূল্যবান মতামত জানিয়ে যাবা। আর হ্যাঁ গাইস, নতুন নতুন গল্প পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব আসার সাথে সাথে তোমার ফোনে নোটিফিকেশন যায় আর তুমি গল্পটা পুরো এনজয় করতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।